তোর সাহস কিভাবে হয় আমার রুমে আসার? আপনাকে ডাকতে এসেছিলাম। বেয়াদব, মুখে মুখে আবার তর্ক করছিস? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন রুম থেকে বেরিয়ে গাড়ির সামনে যা, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম। আর একটা কথা মনে রাখবি, আমার ঘরে আর কখনো আসবি না। কখন কি চুরি করে নিয়ে যাবে কে জানে, যত সব ছোট লোক কোথাকার। তোদের কাছে কি আর আছে? তোদের থেকে 1000 গুণ বেশি টাকার জিনিস তো আমার রুমে আছে। কি, বের হোস না কেন? তাড়াতাড়ি এই রুম থেকে বের হ। যাচ্ছে ম্যাডাম। এই বলে চলে আসতে লাগলাম গাড়ির দিকে। একটু পর ম্যাডাম আসলো। এই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি চল, কলেজের দেরি হয়ে যাচ্ছে। 30 মিনিট গাড়ি চালানোর পর ম্যাডামের কলেজে আসলাম। ম্যাডাম চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। চলেন এবার পরিচয়টা দিয়ে দেই। আমি শুভ, আমার বাবা একজন বিজনেসম্যান। বাকিটা না হয় পরে বললাম। আর আমি যার কাছে চর খাইলাম সে হচ্ছে নসিব সরকারের একমাত্র মেয়ে লিজা সরকার। তার বাবা একজন বিজনেসম্যান, আর আমি এখন শুধুমাত্র লিজা গাড়ির ড্রাইভার। এবার বাস্তবে আসা যাক। আমি গাড়িতে উঠেছিলাম, তখন কে যেন পিছন থেকে। এই যে স্যার, আপনি এখানে কি করছেন? আমি পিছনে তাকিয়ে দেখি মিস্টার জামিনুর। এই তো এখানে আসলাম। আপনি এখানে কি করেন? আমি আমার মেয়েকে ভর্তি করতে এলাম। ও আচ্ছা। জি স্যার। ও, আমাদের অফিসের কি খবর শুনলাম এইবার নাকি অনেক লস হচ্ছে, কিন্তু কেন? জানি না স্যার। আচ্ছা, কালকে একটা মিটিং রাখবে সকাল 10টায়। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখন যান, আমি বিকেলে অফিসে যাব। এটা বলার পর মিস্টার জামিনুর চলে গেলেন এবং দেখলাম লিজা ম্যাডাম আসতেছে। কিরে ছোট লোকের বাচ্চা, তুই দরজা খুলতেছস না কেন? এই তো খুলতেছি। আমি দরজা খুলে দিলাম। ম্যাডাম গাড়িতে বসলেন আর বললেন, গাড়িটা পার্কের সামনে নিয়ে চলো। ম্যাডাম, আজ আপনি ক্লাস করেন নাই যে? তাতে তোর বাপের কি, ছোট লোকের বাচ্চা, তুই গাড়ি চালা। আমি আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর পার্কের সামনে এসে দেখি জীবন বসে আছে। মনে হয় আজ লিজার সাথে ব্রেকআপ করে দিবে। এত জরুরি তলব পড়ল তোমার? আই এম সরি, আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না। কেন? তোমাকে অন্য একজন খুব ভালোবাসে, আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব। কই সে, আর কেন এবার পথে বসে যাবে তোমরা? আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এই বলে জীবন চলে গেল। আর ম্যাডাম কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসলো। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চল। মনে হয় জীবনকে হালকা ডোজে কাবু করতে পেরেছি, না হলে তাদের পথে বসতে হতো। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। এই বলে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাসা চলে আসলাম। ম্যাডাম তার ঘরে চলে গেলেন। আমিও বাসা চলে আসতেছি। এমন সময় জীবন কল করলো। হ্যালো স্যার। জি, কোনো চিন্তা করো না, কন্ট্রাক্টটা তোমরাই পাবে। ধন্যবাদ স্যার। আপনি হয়তো ভাবছেন কিসের কন্ট্রাক্ট, আবার কেই বা আমি। আমার পরিচয়টা না হয় পরে নায়িকার বান্ধবীরাই বলবে। এখন আমাদের কন্ট্রাক্টের ব্যাপারে বলছি। আসলে হয়েছিল কি, কাল দুপুর আমি দেখি আমার ভালোবাসা মানুষ মানে লিজা জীবনের সাথে ডেটে গিয়েছিল। এরপর আমি আমার বন্ধু মেহেদিকে কল করি। কল রিং হচ্ছে। হ্যাঁ দোস্ত, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দোস্ত, আমাকে একজনের বায়োডাটা দেওয়া লাগবে। তো এই কারণে কল দিচ্ছ? বলো কার? জীবন চৌধুরীর। দেখ, তোর ইমেলে তার ছবি পাঠাইছি। ওকে, দেখতাছি, 30 মিনিট পর কল করতেছি। আচ্ছা, একটু পর আবার কল দিলাম। কি কাজ হয়েছে? সে হচ্ছে মিস্টার রবিন এর ছেলে। তারা দুই ভাই এবং MH গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর বড় কথা হচ্ছে আমাদের কোম্পানির সাথে বড় একটা ডিল হতে চলেছে তাদের। এই ডিলের জন্য তারা ব্যাংক থেকে প্রায় 30 কোটি টাকা লোন নিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতেছস কেন? আর যদি তুই না থাকতি তবে আমি বেকার হয়ে ঘরে পড়ে থাকতাম। আরে, আমার পিছনের কথা বাদ দে। আচ্ছা, পরে কথা বলবো নে, এবার কাজে মন দে। 01975। আমি বাই বলে কল কেটে দিলাম এবং জীবনকে কল দিলাম। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? আমি শুভ, তালুকদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। স্যার কেমন আছেন? আর কেনই বা আমাকে কল দিয়েছেন? ডিলের কাগজ কি কোনো সমস্যা আছে? না, ওইখানে কোনো সমস্যা নাই। সমস্যা আছে আপনার মাঝে। মানে? লিজাকে চাও না ডিলটা চাও? সরি স্যার, বুঝলাম না। শোনো,
তাহলে কালকে তুমি লিজার সাথে ব্রেকআপ করে নাও, তবে পরশুর মধ্যে ডিলটা পেয়ে যাবে। কিন্তু কেন স্যার? আসলে আমি লিজাকে ভালোবাসি, আর আমি চাই তুমি লিজা জীবন থেকে সরে যাও। আর যদি না যাও তবে ডিলটা আমরা অন্য কোম্পানিকে দিয়ে দিব। না স্যার, এই কাজটি কইরেন না, তাহলে আমরা পথে বসে যাব। তাহলে লিজাকে ভুলে যাও। ঠিক আছে স্যার, ভুলে যাব। তো এর পরের কাহিনী তো আপনারা জানেন। আজ দুপুরের পর থেকে লিজাকে দেখতে না পেয়ে আবারও তার রুমে দেখে গেলাম। হঠাৎ আঙ্কেল ডাক দিল, শুভ বাবা, একটু গাড়িটা বের কর তো বাবা, লিজার কাজিন আসছে লন্ডন থেকে। আমি আচ্ছা বলে গাড়ি বের করতে গেলাম। আমি গাড়ি বের করে এয়ারপোর্টে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে আসছে। আমি তাকে দেখে পুরো অবাক, কারণ এ তো রিয়া। রিয়া এখানে আসছে কেন? তখন হঠাৎ করে রিয়া যা বলে উঠলো তা শুনে আঙ্কেল তো পুরো অবাক। কিরে রাজ, তুই এখানে? কিরে রিয়া, তুই কাকে রাজ বলে ডাকছিস? ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। আরে ও তো শুভ, আমার ড্রাইভার। আমি রিয়াকে দেখছি আর ভাবছি কি বলে কাটানো যায়। ঠিক তখনই রিয়া আমার কাছে এসে বলল, কি রে রাজ, আমাকে চিনছস? কি আপনি? আর আমি তো শুভ। ভাগ্যটা ভালো, কারণ আমি লন্ডনে থাকতে ওখানে আমার নাম সবাইকে রাজ বলেছিলাম। এইসব এখন বাদ দে তো। শুভ, তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে রিয়া মামনিকে নিয়ে যাও। আচ্ছা আঙ্কেল। এই বলে আমি গাড়ি চালাতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন রিয়াকে আরও আমাকে কিভাবে চেনে। চলুন বলছি। আমি আমার গ্র্যাজুয়েট লন্ডনে কমপ্লিট করি, আর সেখানে থাকতে রিয়ার সাথে বন্ধুত্ব হয়। পরবর্তীতে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আঙ্কেল, চলে এসেছি। ও আচ্ছা, আর রিয়া মামনিকে কিন্তু সাবধানে নিয়ে যাবি। আচ্ছা আঙ্কেল। এই বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া বলে উঠল, এই রাজ, গাড়ি থামা। শাকচুন্নি, বল কি হয়েছে? আর একটু হলে তো আমার প্ল্যানটা তুই মাটি করে দিতি। কুত্তা, তুই আমাকে না চেনার ভান করছিলি কেন? আর তুই গাড়ির ড্রাইভার মানে? তোদের কোম্পানির কি হয়েছে? দোস্ত, তোর বেস্টের প্রেমে পড়েছি, তাই এইসব নাটক। কি? কার প্রেমে? আপনার কাজিনের প্রেমে। কি সত্যি? না, মিথ্যা। কিভাবে, কখন? সে কিছু জানে? না, এখনো বলি নাই। মামা, পুরো ঘটনা খুলে বলতো। এখন না। না, তুই এখন বলবি। আচ্ছা বাবা, বলতেছি। তাড়াতাড়ি বল। আমার যখন গ্র্যাজুয়েট কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি। এটা তো জানি, পরে কি হয়েছে সেটা বল। তখন আমি আমার বাবাকে বলে ঘুরতে যাই সিলেটে। পরে? আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি করতেছে। আমার কাছে একটা বন্দুক ছিল, আমি সেটা দিয়ে গুলি করি। তখন ওই লোকগুলো পালিয়ে যায়। মামা, তোমার কাছে বন্দুক কোত্থেকে আসলো? বাবা দিয়েছিল। জানিস তো আমাদের কত শত্রু, কখন কোন বিপদ চলে আসে, তাই বাবা দিয়ে বলেছিল সবসময় যাতে আমার কাছেই থাকে। ও আচ্ছা, তো তোরা যাকে গুলি করেছিলি সে কে ছিল? আপনার আঙ্কেল। পরে কি হয়েছিল? পরেরটা আর কি, গিয়ে দেখি আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে আঙ্কেল সুস্থ আছে। পরে? আঙ্কেলের কাছে যাই, তখন আমাকে দেখে বলে উঠল, কি বলে যে বলে, তোমাকে ধন্যবাদ দিব বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার অনেক বড় উপকার করলে। বলো তুমি কি চাও? আমি চাই আপনি এখন চুপ থাকুন আর বিশ্রাম করুন, আর কিছু না। পরে কি হলো? তখন আমি বাইরে চলে আসলাম। এসে ওনার ম্যানেজারের সাথে কথা বলে বাইরে আসতে যাব, ঠিক তখনই আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আর কোষে একটা থাপ্পড় খেলাম। কে মারলো তোকে? লিজা। তখন লিজা কি বললো? তখনই তোর কাজিন বলল, ওই ছোট লোকের বাচ্চা, তুই কানা নাকি? চোখে দেখিস না? আমি তো তোর বোনকে থাপ্পড় দিতে যাব। ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। পুরাই পরি, চোখ দুটো টানা টানা, চোখগুলিতে পুরো মায়া ভরা ছিল। মানে প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেলেছিলাম আর কি। তাই নাকি রে মামা? এরপর তুই আর কিছু বলিসনি? না রে, সে যে আমাকে কখন বুকে চলে গেছে আমি জানি না। আমার হুঁশ ফিরল একটা বাচ্চার কান্নার শব্দে। তখন কি তুই জানতি লিজাই যে আঙ্কেলের মেয়ে? না, আমি হাসপাতালে পুরাই খুঁজলাম আর তাকে পেলাম না। তাই আমি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। তো তুই জানলি কি করে লিজাই যে ওইখানে থাকে? তখনও জানতাম না। একদিন হঠাৎ করে লিজাকে শপিং মলে দেখতে পাই। সে গাড়ি নিয়ে শপিং মল থেকে চলে যাচ্ছিল। তারপর আমি তাকে ফলো করি। আর তখন তুই তার পেছন পেছন চলে আসছস আঙ্কেলের বাসায়, ঠিক বলেছে না? একদম। পরে আমার বন্ধু মেহেদিকে কল করে বলেই
এই বাড়ির মালিকের সমস্ত তথ্য আমাকে দিতে। ও কিছুক্ষণ পর আমাকে সব তথ্য দেয়। এরপর কি হলো? আমি শুনে তো পুরোই অবাক। এ তো নবীন সরকারের মেয়ে, মানে আমি যাকে ওই দিন বাঁচিয়েছিলাম, এবং এনার সাথে আমার আব্বুর খুব ভালো খাতির। যখন এত ভালো খাতির, তাহলে তো বাবাকে বলে বিয়ে করে ফেলতে পারতি। অবশ্যই পারতাম, কিন্তু সত্যি করে ভালোবাসাটা হয়তো পেতাম না। তখন আমি আঙ্কেলকে কল করি। কল রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? জি, আমি শুভ। কোন শুভ? ওই তো ওই দিন আপনাকে যে হাসপাতালে নিয়ে গিয়েছিল। হো বাবা, তুমি ওই দিন আমাকে যে রেখে আসলে, আর দেখতে গেলে না, আর তোমার কোনো নাম্বারও আমাকে দিয়ে আসলে না। আসলে আঙ্কেল, এতদিন একটু ব্যস্ত ছিলাম, তাই আর কল দেওয়া হয়নি। তো আঙ্কেল এখন কেমন আছেন? এই আগের থেকে এখন অনেক সুস্থ আছি। তো বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো আঙ্কেল, ঢাকায়। তো সময় করে একদিন আমাদের বাসায় চলে আসো। না আঙ্কেল। না বললে তো হবে না। আচ্ছা আঙ্কেল, বলেন কবে আসবো? কাল চলে এসো। আচ্ছা আঙ্কেল। বলে কলটা কেটে দিয়ে কতক্ষণ লুঙ্গি রাঁচ দিলাম। পরে চলে গেলাম আঙ্কেলের বাসায়। গিয়ে আঙ্কেলের সাথে নিচে বসে গল্প করতেছি। একটু পর দেখি উপর থেকে লিজা নামতেছে। তাকে তখন পুরাই পরীর মতো লাগতেছিল। শাড়ি পরা ছিল, বলতে গেলে পুরা সেই লাগতেছিল তাকে। আমি তাকে দেখে আবারও ক্রাশ খেলাম। থাক থাক, বলতে হবে না, আমি জানি লিজা কতটা সুন্দর। এইসব বাদ দিয়ে তুই ড্রাইভার হলে কিভাবে সেটা বল। আমি তো তাকে দেখেই বাকরুদ্ধ হয়ে গেলাম। আবার হুঁশ ফিরল লিজা চিৎকারে। বাবা, এই ছোট লোকের বাচ্চাকে ভেতরে নিয়ে আসছে কে? কেন, কি হয়েছে? ওই দিন যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছিল, এটা এই ছেলেটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই এখন ওপরে যা, আমি এটার একটা ব্যবস্থা নিচ্ছি। ওর কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, কিছু মনে করিনি। তো বাবা, তুমি এত ব্যস্ত ছিলে কিসের জন্য? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজতেছিলাম আর কি। তো চাকরিটা কি পাইছো? না আঙ্কেল, তোমার নিশ্চয় হয়ে যাবে। আমি তো আপনার এখানে চাকরি করার জন্য তো আসছি, বিড়বিড় করে বললাম। কি, কিছু বললা নাকি? না আঙ্কেল, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তো তুমি কি কি কাজ পারো? সব কাজ করতে পারি। গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। তবে কাল থেকে চলে এসো কোথায়? কাজে। তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। তখন থেকে আমি তোর দেমাগি বোনের ড্রাইভার হয়ে আছি। বুঝছি। এবার চল, তা না হলে আমার রক্ষা নাই। ও আচ্ছা, চল তাহলে। হ্যাঁ চল। আর আমাদের মাঝে যা কথা হয়েছে তাকে তো কেউ যেন না জানে। আমাদের মধ্যে আবার কখন কথা হলো? বুঝছি, তুই অনেক চালাক হয়ে গেছিস। তা তো আমি আগে থেকেই। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি লিজা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই মানে দুইটা চর আমার গালে বসিয়ে দিল আর বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন আসতে? এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগে নাকি? না মানে ম্যাডাম, রাস্তা অনেক জ্যাম ছিল তো তাই। আমি কথা শেষ না করতে আবার দুইটা আমার গালে চর পড়ল। তখন রিয়া বলে উঠল, তুই আমার মুখে মুখে তর্ক করিস, বেয়াদব। লিজা, তুই এইভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এইসব বুঝবে না। আচ্ছা বুঝলাম না, কিন্তু তুই আর কখনো যদি ওকে মারছস তাহলে তোর খবর আছে। কেন আপু, ওকে মারলে তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলছি তাই করবি। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। আর এখন ভেতরে চলো। আচ্ছা চল। এই বলে রিয়া তার ব্যাগ গাড়ি থেকে নামাতে যাবে, তখন লিজা বলে উঠল, ওই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভেতরে নিয়ে রাখ। আচ্ছা ম্যাডাম। এই বলে রিয়ার ব্যাগ ভিতরে নিয়ে রাখলাম এবং বাইরে চলে আসলাম। রিয়া বলল রাতে ঘুরতে যাবে, তাই ওই দিন আমি আর বাসায় যাই নাই। সন্ধ্যার সময় রিয়াকে ডাকতে গেলাম কয়টা দিকে ঘুরতে যাবে শুনতে। কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, আজকে কিন্তু তোর ফার্স্ট ডেটিং। মানে? মানে তোকে বুঝতে হবে না। আর তুই গিয়ে লিজাকে ডেকান। আচ্ছা মামা, যাইতাছি। এই বলে চলে আসলাম লিজার রুমে। দরজা খোলা ছিল, তাই সোজা তার রুমে চলে যাই। গিয়ে আমি যা দেখলাম তা কখনো কল্পনা করতে পারিনি। আমি লিজার রুমে গিয়ে দেখি লিজা সুন্দর করে সেজেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে একটা শাড়ি পরেছে, খয়েরি কালারের সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, দেখতে জাস্ট ওয়াও। আমি তো লিজার দিকে কতক্ষণ তাকিয়েছিলাম তা আমি বলতে পারি না। আমার হুঁশ ফিরল লিজা ডাকে, কিরে,
এইভাবে কি দেখতেছস? তোমাকে। কি বললি, বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলিনি তো। না, তুই আমাকে তুমি করে বলছিস কেন? কোথা থেকে যেন রিয়া এসে লিজাকে থামিয়ে দিয়ে বলছে, লিজা, তুই থামবি? সারাদিন কি প্যাচ প্যাচ, হ্যাঁ? যখনই দেখি তুই তুই রাজের সাথে ঝগড়া করিস। আপু, এই রাজটা কে? সরি, ভুলে রাজ বলে ফেলছি। তুই শুভর সাথে আর খারাপ ব্যবহার করবি না, বুঝছস? ও আমাদের বাড়ির চাকর। আমি ওর সাথে যা খুশি করব, তাতে তোমার কি? প্রথমত সে তোর থেকে অনেক বড়, আর আর কি আপু বল। আমি পরিস্থিতি অবস্থা দেখে রিয়াকে বলে উঠলাম, রিয়া ম্যাডাম চলেন, দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা চল তাহলে। লিজা, তুই রেডি তো? জি আপু, রেডি। ওয়াও, তুই তো খুব সুন্দর লাগতেছে। জানি তো, এবার চলো। আচ্ছা চল। আমি নিচে গিয়ে গাড়ির সামনে চলে গেলাম। তখন লিজা আসতেছে, আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হইতেছে উপর থেকে পড়ে নামতেছে। তখনই রিয়া আমার কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? কিছুটা লজ্জা পেয়ে বলে উঠলাম, ধুর, তুইও তো না। হয়েছে হয়েছে, আর লাজা পেতে হবে না, এবার তো চল। আমি গাড়িতে উঠে বসেছি, রিয়া আর লিজা পিছনে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি। কিছুক্ষণ পর রিয়াকে জিজ্ঞাসা করলাম, রিয়া ম্যাডাম কই যাবেন এখন? রিয়া অগ্নিদৃষ্টিতে আমাদেরকে তাকিয়ে বলল, আচ্ছা শপিং না চল। আর আর হ্যাঁ, তুই আমারে ম্যাডাম বলে ডাকবি না, আমাকে তুই করে ডাকবি। আচ্ছা ম্যাডাম। কি? সরি ম্যাডাম। আবারও? আচ্ছা, আর হবে না। একটা জিনিস খেয়াল করলাম, লিজা কেমন জানি চুপ করে বসে আছে। এই সময় কোথা থেকে যেন একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগলো এবং গাড়িটা পুরোপুরি উল্টে গেল। আমি আমার বন্দুকটা নিয়ে কোনো রকম গাড়ি থেকে বের হলাম। বের হয়ে দেখি কাউকেও দেখা যাইতেছে না। তখন আমার বডিগার্ডরা আমার কাছে আসে। ও, বলতে ভুলে গিয়েছি, আমার বডিগার্ডরা সবসময় আমার পাশে থাকে। আমি ওদের সাহায্য নিয়ে লিজা এবং রিয়াকে বের করলাম। দেখি লিজার মাথাটা অনেকখানি কেটে গেছে আর অনেক রক্ত পড়তেছে। অন্যদিকে রিয়ার অবস্থা অনেক খারাপ। তাড়াতাড়ি আমি তাদের নিয়ে হাসপাতালে গেলাম। আমি চিৎকার করে ডাক্তারকে বলছি, ডাক্তার। তখনই আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আম্মু আমার পাশে বসা, আর মনে হইতেছে আমি আমার বাসায়। তবু শিওর হওয়ার জন্য আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু আমি কোথায়? তুই বাসায়, আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলি। কি? আমার কি এমন হয়েছিল? তুই যখন ছোট ছিলি তখন তোর মাথায় একটা আঘাত পাস। সেই আঘাতের ওপর আবার আঘাত লাগার কারণে তুই সেন্সলেস হয়ে যাস। ও আচ্ছা, বুঝছি। আর লিজার কি অবস্থা? ও ভালো আছে। আর রিয়া? সেও ভালো আছে। তারা এখন কোথায়? ওদের বাসায়। আমি উঠতে যাব, তখন আম্মু বলে উঠল, এখন উঠতে হবে না, এখন তুই রেস্ট নে। আচ্ছা। তখনই বাবার আগমন। আমার সুপারম্যান এখন কেমন আছে? ভালো আছি। তো বাবা, বৌমা কবে আমাদের বাড়িতে আসবে? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো এইবার ঘুম যাও। কালকে থেকে তাহলে আবার তো তোমাকে পটাতে যেতে হবে। কিছুটা লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে আব্বু। আব্বুর কথা শুনে আম্মু আব্বুকে বলে উঠল, ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু কোনো সমস্যা হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আবার চল, ছেলেটাকে একটু ঘুমাতে দেও। তখন আব্বু আম্মু চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করতে দেখি অনেকে অনেক মেসেজ দিয়েছে। আমি সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে লিজাদের বাড়ি চলে গেলাম। তখন আঙ্কেলকে দেখতে পেলাম। আঙ্কেল আমাকে দেখেই বলে উঠল, শুভ, কি খবর তোমার? আর তোমার ফোন বন্ধ ছিল কেন? ভালো আছি। লিজা আর রিয়ার কি খবর? ওরা ভালো আছে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল। জি আঙ্কেল, বলেন। আসলে বাবা, আমি চাইতাছি লিজাকে লন্ডনে পাঠাইয়া দিমু। আর যদি তুমি রাজি থাকো, তাহলে তুমি যদি ওর সাথে যাইতা, তাহলে আমি একটু স্বস্তিতে থাকতে পারতাম আর কি। আমি তো মহাখুশি। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন, আর আমি গিয়ে রিয়া আর লিজা ম্যাডামকে দেখে আসি। আচ্ছা, যাও। আমি প্রথমে রিয়ার রুমে গেলাম এবং বললাম, রিয়া আসতে পারি? রিয়া আমাকে দেখে সোজা জড়িয়ে ধরলো এবং বলল, এতদিন কোথায় ছিল? হ্যাঁ, কিরে তুই কান্না করতেছিস কেন? আর আমি তো ওদের বাসায় ছিলাম। তাহলে তুই আসোস নাই কেন এইখানে? আমি অচেতন অবস্থায় ছিলাম, আর কালকে আমার জ্ঞান ফিরেছে, যার জন্য আমি আজ তোর সামনে। ও আচ্ছা, তার ঠিকানা দিয়ে যাস নাই কেন?
আরে এই কথা বাদ দে, এবার বল তোর ভাবি কোথায়? ওর রুমে মনে হয়। আচ্ছা ভালো তো, আমি গিয়ে তোর ভাবির সাথে দেখা করে আসি। আচ্ছা চল তাহলে। তুই কই যাবি? ভাবির কাছে। কেন? একটু কাজ আছে। তো চল। আমি আর রিয়া লিজার রুমে চলে গেলাম। গিয়ে দেখি লিজা কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছে। লিজা প্রথম আমাকে দেখে আমার কাছে আসলো, মানে আমাকে দুইটা চর মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলছি আমার রুমে আসতেন না, তাহলে আবার আসতি কেন? আসলে ম্যাডাম আমি আপনাকে দেখতে আসছিলাম। ওই তোর কি সমস্যা বলতো? আমার আবার কি সমস্যা হবে? আর তুই কখন আসলি? শুভর সাথে। আর তুই শুভকে মারলি কেন? এই ছোট লোকের বাচ্চাকে কতবার বলছি আমার রুমে আসতে না, তাও চলে এসেছে। যদি কিছু চুরি করে নিয়ে যাই? চুরি করে নিয়ে যাবে? তুমি হাসছো কেন? শুভ তোর ঘর থেকে চুরি করবে তাই শুনে হাসি পেল আর কি। পরিস্থিতি দেখে আমি বলে উঠলাম, লিজা ম্যাডাম আচ্ছা আমি নিচে যাচ্ছি। আর রিয়া ম্যাডাম আপনার সাথে আমার একটু কথা আছে, যদি নিচে আসতেন। আচ্ছা যা, তোকে আমি কেন মারছি তা তুই কখনো বুঝবি না আমি যে কতটা। থাক না কিছু অজানা কথা। আচ্ছা চল। বাইরে এসে রিয়াকে দিলাম এক ধমক। এই তুই আমারে বকতেছিস কেন? তরে বকবো না তো কি করবো, আর একটু হলে তো সব বলে দিতি। বলা তো দরকার, তুই কে ওকে সেটা বলা দরকার। আমি তোর অপমান সহ্য করতে পারি না। সেটা না হয় আমি বুঝতে পারছি, কিন্তু আরেকটু হলেই তো। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠলো, আচ্ছা সব বাদ দে, তুই লিজাকে সব বলে দিচ্ছিস না কেন? আমি চাই লিজা যাতে আমাকে ভালোবাসে, আমার টাকা পয়সাকে নয়। আচ্ছা মাই কিউট শালি। তুই আর কি বানাবি আমাকে বলতো? তোকে আবার কি বানাইলাম? এই একবার বোন, একবার মামা, একবার শালি। তো তুই কোনটা চাস? আমি তো চাই তোর বউ হতে। তুই একটু আগে কি বললি? কই কি বললাম তো, তোর বোন হবো আমি, বোন বোন। ও আচ্ছা। কি আচ্ছা? বোন হবে ভালো কথা, কিন্তু আমি তোকে আমার সম্পত্তি ভাগ দিব না। এই শুনে রিয়া আমাকে মায়ের দিতে লাগলো আর বলল, তোর সম্পত্তির ভাগ কে চাইছে বল? আমি তোকে আমার সম্পত্তির ভাগ দিব না, যা। আমি তোর মধ্যে এত খারাপ না, বুঝলি? আইসে রে আমার ভালোবাসার মানুষটা রে। আচ্ছা আমি 2 মিনিট আছি। তখনই লিজা নিজ থেকে নামতে স্যার বলতেছে, রিয়া আপু চলো না আমাদের কলেজে। এইখানে থেকে কি করবা? প্লিজ চলো না আপু, না করো না। আচ্ছা রিয়া ম্যাডাম আপনি চলেন, আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। আমি গাড়ি থেকে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া আর লিজা আসতেছিল। রিয়া আগে আগে আসলো আর লিজা রিয়ার পিছু পিছু। আমি লিজাকে দেখে পুরো অবাক, কারণ তাকে দেখতে জাস্ট ওয়াও লাগতেছে। আমি এক দৃষ্টিতে তাকে দেখতেছি। তখন রিয়া আমার কাছে এসে বলল, ভাই আমার ভাবির দিকে আর তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে তো। আমি ভেবা থেকে খেয়ে উঠলাম, কই না তো, কি দেখলাম? ভাই আর তোতলাতে হবে না, আমি বুঝি সবই বুঝি। কি এখন তুই আমার সাথে ঝগড়া করবি? না ভাই, আমি তোর সাথে ঝগড়া করতে পারি? কিরে ছোট লোকের বাচ্চা, কি এত কথা বলতেছস? আমার কিন্তু দেরি হয়ে যাইতেছে। আচ্ছা চলেন। আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা রিয়ার কলেজে চলে আসলাম। রিয়া লিজা নেমে চলে গেল। তখনই দেখলাম একটা মেয়ে দিকে আসতেছে। ও তো জান্নাত। ও এখানে কি করতেছে? তখনই জান্নাত আমার কাছে আসলো আর বলতে লাগলো, রাজ তুই এখানে? আমি তোদের বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসোস নাই। জি, কে আপনি? আর আপনি ওকে রাজ বলছেন কেন? কি তুই এসব কি বলস? আমি জান্নাত, তোর জান্নাত। আরে জান্নাত, তুই এখানে কি করস? এই তো আমি হলাম এই কলেজের টিচার। কবে থেকে আবার তুই টিচার হলি? আজই জয়েন ডেট। ও আচ্ছা ভালো। তো কেমন আছিস তুই? তখন আমি বলে উঠলাম, রিয়া ম্যাডাম আঙ্কেল কল করেছিল, অফিসে যেতে বলেছে, আর বলেছে আপনাকে সাথে নিয়ে যেতে। মিথ্যে বললাম এখান থেকে আসার জন্য। ও আচ্ছা চল তাহলে। আর জান্নাত পরে কথা হবে, কেমন? এই রাজ তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন? এদিকে তো লিজা একটু পর এক এক দিকে তাকাচ্ছে, সে তো কিছুই বুঝতে পারছে না। লিজার এই অবস্থা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। আমি খুব কষ্টে আমার হাসি আটকিয়ে রাখলাম। আরে ও রাজ হতে যাবে কেন? ও তো আমার বোন, মানে লিজার ড্রাইভার। জান্নাত মনে হয় রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ল। কি তুই কি ফাজলামি করতাছস আমার সাথে? আরে না, তোকে আমি পরে সব বুঝিয়ে বলবো না, এখন আসি। জান্নাত কিছু বলতে যাবে, তখন রিয়া গাড়িতে উঠে গেল।
জান্নাত আর কিছু বলতে পারলো না। এরপর আমি গাড়ি স্টার্ট দিয়ে আবার চলতে শুরু করলাম। আর ওদিকে লিজা জান্নাতকে জিজ্ঞাসা করতেছে, ম্যাডাম আপনি কি শুভকে আগের থেকেই চেনেন? শুভটা আবার কে? আপনি যাকে রাজ ভেবেছিলেন। আমি ভাবছি না, আমি 100% শিওর ওই রাজ। কিভাবে শিওর হলেন? তখনই ঘন্টা পড়ে গেল আর জান্নাত বলে উঠল, আমরা এই নিয়ে ছুটির পর কথা বলতেছি, আর তুমি কিন্তু রাজ বা শুভ যেই হও না কেন কিছু বলবে না। ওকে ম্যাম। এবার ক্লাসে চলো। এই বলে তার ক্লাসে যাচ্ছিল। আর এদিকে আমি কিছু দূর যাওয়ার পর রিয়াকে বলে উঠলাম, ধন্যবাদ দোস্ত। কেন? চল আগে আমরা পার্কে গিয়ে বসি। আঙ্কেল না, তার অফিসে যেতে বলছে। আগে চল, পরে বলছি। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর আমরা পার্কে চলে আসলাম। আরে এটা তো আমি। তখন রিয়া আবার বলে উঠল, এবার বল। আচ্ছা বলতেছি। তখন মিথ্যা বলেছিলাম ওইখান থেকে আসার জন্য। তা না হলে তুই তো জান্নাতকে আমার পেটে সব কথা বলে ফেলতি। তুই তো জান্নাতকে চিনিস। তা ঠিক বলছোস, কিন্তু তুই আমারে ধন্যবাদ দিতেছিস কেন সেটাই তো বুঝলাম না। ওইখানে কথা ঘোরানোর জন্য। ও বুঝছি। কিন্তু আমি তো একটা কথা বুঝতেছি না। কি বুঝতে পারছোস না? আচ্ছা রিয়া, জান্নাতের পরিবারের সবাই না লন্ডনে থাকে? হ্যাঁ দেখি তো। তো জান্নাত এখানে কি করে? তা তো বলতে পারি না। আচ্ছা তুই একটা কাজ করতে পারবি? কি কাজ রে? তুই আজ বিকেলে জান্নাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর। আচ্ছা করতেছি। তো কি এখন এইখানেই বসে থাকবি নাকি একটু হাঁটবি? আচ্ছা চল ওই দিকটা যাই। তুই তো ফুচকা পছন্দ করিস। সেটার বলতে? আমরা চলে গেলাম ফুচকা খেতে। আর আমরা জমি আড্ডা দিতেছি। অন্যদিকে লিজার কলেজ ছুটি হওয়ার পর লিজার জান্নাত ক্যান্টিনে বসে কথা বলতেছে। আচ্ছা লিজা রাজ ওরফে শুভ তোমাদের বাসায় কতদিন থেকে আছে? এই তো 6 মাস। ও আচ্ছা, তো এই 6 মাসে শুভর ব্যবহারে কি কিছু লক্ষ্য করেছো? না তেমন কিছু লক্ষ্য করি নাই তো। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই রাজটা কে, আর ওর সাথে আপনার কি সম্পর্ক? কি এখনই কি বলতে হবে? ম্যাম এখন বললে ভালো হতো। আচ্ছা বলছি। আসলে রাজ আর কেউ না, রাজ হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। সে লন্ডনে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সারা বিশ্বের প্রায় 50টি দেশে তাদের কোম্পানির শাখা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের টপ 5 ধনীদের মধ্যে রাজদের নাম আছে। এখন আসি তাদের বাড়ির দিকে। তাদের বাড়ি তো যেন বাইনা, পুরো একটা রাজপ্রাসাদ। সেখানে তার বাবা মা এবং ভাই থাকে। তার বোন লন্ডনে সেটেল। লন্ডনের শাখাটা তার দুলাভাই চালায়। ও তাহলে রাজরা এত বড় লোক। তো তুমি রাজকে কিভাবে চিনো? আমি রাজ আর রিয়া, আমরা 3 জনই একই সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা 3 জনই খুব ভালো বন্ধু। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি রাজকে খুব ভালোবাসি। তার জন্যই আমার বাংলাদেশে আসা। মানে আপনি কি বাংলাদেশি না? কিন্তু আমার বাবা মা সবাই লন্ডনে থাকে, আর আমিও তাদের সাথে লন্ডনে থাকি। ও আচ্ছা ম্যাম, আরেকটা বিষয়। কি? আপনি আমার ড্রাইভার ওরফে শুভকে রাজ বলে ডাকছিলেন কেন? কারণ আমার মনে হয়েছিল এই ছেলেটাই রাজ। তার মুখটাও আমি ভালো করে দেখতে পাইনি। ও আচ্ছা। তারা এই বলে আরো কিছুক্ষণ কথা বলতেছিল। আর আমরা মানে আমি আর রিয়া ঘোরাঘুরি করে আবার কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। তখন রিয়া লিজাকে কল করলো। হ্যালো আপু, বলো। কিরে তুই কই? এই তো আমি আর তোমার বেস্ট ফ্রেন্ড ওরফে জান্নাত ম্যামের সাথে ক্যান্টিনে আছি। তোরা থাক, আমি আসতেছি। এই বলে রিয়া কলটা কেটে লিজাদের কাছে চলে গেল। ওইখানে গিয়ে জান্নাতকে বলতে লাগলো, সরি রে, তখন তাড়াহুড়োতে ছিলাম, তাই তো তোর সাথে কথা বলতে পারিনি। প্লিজ রাগ করিস না। আরে কিসের রাগ? আমি তো কোনো রাগ করিনি। ও তাহলে তো ভালোই। আচ্ছা চল। কোথায় যাবো? কেন, আমাদের বাসায় আজ সারাদিন গল্প করবো। আজ যাবো না রে, পরে একদিন যাবো। লিজা তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার ম্যামকে নিয়ে আসতেছি। লিজা চলে গেল গাড়ির দিকে। জান্নাত তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। খুবই গুরুত্বপূর্ণ কথা, মানে রাজের বিষয়। রাজের বিষয় মানে? তা আমি বাসায় গিয়ে বলবো। আর প্লিজ তুই গাড়িতে গিয়ে ড্রাইভারকে তুই করে কথা বলবি না। ঠিক আছে, কিন্তু কেন? কারণ শুভই রাজ। কি কি বলস তুই? আর বাকিটা না হয় বাসায় গিয়ে বলি। আচ্ছা চল।
এই বলে জান্নাত আর রিয়া গাড়িতে গিয়ে বসলো। জান্নাত তো এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো এক আসামি, আর সে যদি আমার দিকে চোখ সরিয়ে নেয় আমি সেখান থেকে পালিয়ে যাব। এবার গাড়ি চালাতে চালাতে লিজাদের বাড়ি চলে আসলাম। এরপর লিজা চলে গেল তার রুমে, রিয়া আর জান্নাত তাদের রুমে, আমাকেও নিয়ে গেল তাদের সাথে। এরপর A to Z সব বললাম, কেন আমি এখানে এসেছি, কতদিন ধরে এসেছি, এইসব। আমার কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে আর কোনো কথা বলতে পারছে না। প্রায় 10 মিনিট পর জান্নাত বলে উঠল, রাজ, কি? রিয়া যা বলেছি তা কি সত্য? হ্যাঁ। কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি। আমি তো সেই দিন তোকে বলেছিলাম আমি শুধু তোকে আমার বন্ধু ভাবি, আর কিছুই না। আমার মাঝে কিসের কমতি আছে? কোনো কিছুই নাই। তুই দেখতে সুন্দর, তোর বাবার অনেক টাকা আছে, তবু আমি তোকে শুধুমাত্র বন্ধু ভেবেছি। আজীবন আমি তোকে বন্ধু ভাববো। বুঝছি। তো বুঝলে ভালো। খুব ভালোবাসোস তোকে। নিয়ে চাইতেও বেশি। দোয়া করি তোদের ভালোবাসা যাতে পূর্ণতা পাক। আসি রে, খুব ভালো থাকিস। এই বলে জান্নাত কান্না করতে করতে চলে গেল। তার চলে যাওয়া একজন দেখছিল, সে আর কেউ না, লিজা জান্নাতকে দেখে বলে উঠল, ম্যাম আপনি কান্না করতেছেন কেন? না তেমন কিছু না। কি হয়েছে ম্যাম, বলেন প্লিজ। জান্নাত রাগী স্বরে বলে উঠল, বলছি না কিছু হয় নাই। এই বলে চলে গেল। আর লিজা জান্নাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এরপর লিজা রিয়া রুমে গিয়ে দেখে আমি আর রিয়া কথা বলতেছিলাম। আমার কথা বলা দেখে লিজা তো অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া লিজাকে দেখে বলে উঠল, কি রে, কিছু বলবি নাকি? ম্যামের কি হয়েছে, কান্না করতেছে কেন? তেমন কিছুই না। ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করস? ম্যাডাম আসলে রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল, তাই আসছিলাম আর কি। এখন কাজ শেষ হয়েছে? জি ম্যাডাম, হয়েছে। তো এখানে কি করতেছস? এই তো যাচ্ছি ম্যাডাম। যা, তো দাঁড়িয়ে আসস কেন? আমি চলে যেতে লাগলাম, তখন লিজা বলে উঠল, এই শুভ, তোর 7 দিনের ছুটি। কেন ম্যাডাম? এই 7 দিন তোর কোনো কাজ নেই তাই। ম্যাডাম এতদিন আসলে আপনারা তো বুঝেনি নিজের ভালোবাসা মানুষটাকে এতই না দেখে থাকতে হবে। তোকে 7 দিন ছুটি দিয়েছি, আর এই 7 দিন তোরে যাতে না দেখি। আচ্ছা ম্যাডাম। আমি চলে আসলাম, গাড়িতে উঠলাম, তখন আমার এক বন্ধু কল দিয়েছে। কি খবর তোর? দোস্ত, আজ সন্ধ্যা একটা পার্টি আছে। অনেক দিন তো হলো আমরা কোনো আড্ডা দেই না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো কোথায় আসবো? এরপর রাজু ঠিকানা দিল। কিছুক্ষণ পর বাসা চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় রাজুদার ঠিকানায় চলে গেলাম। ওইখানে গিয়ে দেখি সব বন্ধুরা আগে থেকে হাজির। কিরে দোস্ত, কি খবর, কেমন আছিস তোরা? বন্ধুরা সবাই একসাথে বলে উঠল, এই তো ভালো আছি। তুই পুরো ভুলে গিয়েছিস। এবার বল ভাবির কি খবর? আমাদের সাথে তো এখনো মিট করালি না। সময় হোক ঠিক দেখা করাবো। তা না হয় করাবি। হ্যাঁ। বলতো আমার এখানে কেন এসেছি? কেন আবার আড্ডা দিতে? আরে না, আমরা এখানে এসেছি আমাদের নতুন ভাবিকে দেখতে। মানে হলো গিয়ে আমাদের দোষ এর বিয়ে কয়েকদিন পর। কি, রাজুর বিয়ে নাকি? হ ভাই। তো আগে বলিস নি কেন? হঠাৎ বিয়ে ঠিক করছে, আর মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোরে আর সিফাতের এখানে এনেছি তোদের ভাবিকে দেখাতে। তাই নাকি মামা? মাম্মা। তো রাজু, আমাদের ভাবি একা আসবে নাকি তার সাথে কেউ আসবে? তার সাথে তার আরো 2 বান্ধবী আসছে। ও আচ্ছা, তো কখন আসবে? তখন রেস্টুরেন্টে 3টা মেয়ে ঢুকলো। ওই তো এসে গেছে। রাজু ভাই, এখানে তো আমি 3টা পরী দেখতেছি, আমাদের ভাবি কই? ওই তো আসলে দেখা মনে। তখনই আমার একটা কল আসলো। আমি ওইখান থেকে একটু সাইডে চলে গেলাম। আর ওইদিকে 3টা মেয়ে হাজির। তার রাজু আর সিফাতের সাথে কথা বলছে। আমার কথা বলে শেষে আমি আবার ওদের কাছে গিয়ে বলতে শুরু করলাম, কিরে তোরা আমাকে ছাড়া কথা বলা শুরু করে দিলি? না রে, তোরে ছাড়া আমি কি কিছু করেছি? তোকে দেখাবো বলে তো ওকে ওইখানে ডাকছি। তো বল কোনটা আবার ভাবি? আমি তো 3টা মেয়ের দিকে তাকিয়ে পুরো থ হয়ে গেছি। লিজা এখানে কি করতেছে? আর এরা তো জুই আর মেঘা। জুই একটা অহংকারী টাইপের মেয়ে, কিন্তু মেঘা খুব ভালো মনের। মেঘার মনে কোনো অহংকার নেই। তখন রাজু বলল, এই তো ইনি, নাম মেঘা। দেখ তোর পছন্দ হয় কিনা, আর বল আমাদের কেমন মানাবে। আর এদিকে লিজা আমাকে দেখে বলে উঠল,
ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করস? আর তোকে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? যত সব ছোট লোক। ছি রাজু ভাইয়া, এই ড্রাইভার তোমার বন্ধু? আপনারা কাকে ছোট লোক বলছেন জানেন? ওকে আর ও চাইলে কি করতে পারে? আমি সিফাতকে চুপ থাকতে বললাম। তখন মেঘা বলল, আরে শুভ ভাই, আপনি এইখানে? এই তো রাজুর সাথে এসেছি। মামা আমি তো কিছুই বুঝতাছি না। তোকে সব বুঝিয়ে বলবো পরে। এরপর লিজা যা বলল তার শুনে সিফাত আর রাজুর মাথা তো পুরো গরম হয়ে গেল। লিজা বলল, এই ছোট লোক, তুই কি বুঝিয়ে দিবি? আর মেঘা, তুইও নাকি ফালতু পোলারে পছন্দ করস। আমার ড্রাইভারকে তারা বন্ধু বানাইছে। সিফাত এই কথা শুনে রাগান্বিত স্বরে লিজাকে বলে উঠল, এই মেয়ে, এই তুমি কাকে কি বলছো? তোমার বাবার কি আছে? জানো আমি কার কি লাগি? রাজুকে, আর বিশেষ করে শুভকে। তোরা তো ছোট লোক, আর কি আছে তোদের পরিচয়? শুনি তো। আমি এসএ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, আর রাজু সে হলো এমএফ গ্রুপ কোম্পানির মালিক, এবং শুভ হলো। আমি সিফাতকে থামিয়ে দিয়ে বললাম, আরে আমি হলাম আপনার গাড়ির ড্রাইভার। বলে রাখা ভালো, আমাদের কোম্পানি বিশ্বের টপ 10 কোম্পানির মধ্যে 4th নম্বরে আছে, আর বাংলাদেশের নাম্বার 1 স্থানে আছে। সিফাত আর রাজুদের কোম্পানি বিশ্বে 5 নম্বর এবং 6 নম্বরে আছে, এবং বাংলাদেশে 2-3 নম্বরে আছে। আর সেখানে লিজাদের কোম্পানি বাংলাদেশে 15 নম্বর স্থানে আছে। সিফাতকে ইশারায় বোঝালাম চুপ থাকতে। সে আমার কথা না শুনে তা বলতে লাগলো, আপনারা তো অহংকার কেসের, আপনি না কোথায় আর আমরা কোথায়? সিফাতের কথা শুনে লিজার আগে গজগজ করতে করতে বলল, মেঘা থাক তুই এদের মাঝে, আমি চলে যাইতেছি। এই বলে লিজা চলে গেল ওইখান থেকে। তখন মেঘা বলল, দেবরেরা রাগ করে না, ওই একটু অহংকার টাইপের, তার কথায় কিছু মনে করবেন না। আচ্ছা ভাবি, রাজু মামা যাই বলিস, আমাদের ভাবি কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর আমরা চাই তুই অতি তাড়াতাড়ি আমাদের ভাবি এনে দিবি। আমাদের কথা শুনে মেঘা অনেক লজ্জা পেয়ে গেল, এবং লজ্জা পেয়ে লাল নীল সবুজ হয়ে গেল। আমি খেয়াল করলাম জুই একটা ম্যাগাজিন দেখতেছে, তা আবার এক দৃষ্টিতে, আর সিফাত ও বরাবর জুইয়ের দিকে তাকাইতেছে। মেঘাও তা খেয়াল করে বলে উঠল, কি রে, তুই এইখানেও ম্যাগাজিন দেখাচ্ছিস? জুই তখন আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি কে? আপনার আসল পরিচয় কি? আমি শুভ, আমি আপনাদের বান্ধবী মানে লিজা ম্যাডামের ড্রাইভার। সত্য কথা বলেন। আমি তো সত্যি কথাই বলছি। তাহলে এটা কি? কোথায়? জুই ম্যাগাজিনটা এগিয়ে দিয়ে বলল, এটা কে? আমি তো পুরো অবাক। এখানে আমার ছবি এবং আমাদের কোম্পানির নামও আছে। তাও প্রথমে ভালো করে দেখার পরে বুঝলাম এটা তো বাংলাদেশের টপ 10 থাকা কোম্পানির নতুন মালিকের ছবি দেওয়া আছে। সেখানে আমার নাম দেওয়া আছে SM তালুকদার। সিফাত আমার চুপ করা থাকা দেখে ম্যাগাজিনটা নিয়ে নিল। তা দেখে বলে উঠল, দোষ সব বলে দে, আর লিজা তো এখানে নাই, কিছু হবে না। কি বলবে আমি একটু শুনি। আচ্ছা বলতেছি, তবে একটা শর্ত আছে। লিজা যাতে জানতে না পারে আমি কে আর আমার পরিচয় কি। জুই আর মেঘা একসাথে বলে উঠল, আচ্ছা লিজা কিছু জানতে পারবে না। আচ্ছা শোনো তাহলে, আপনারা তো পরিচয় জানেন, এখন আর বললাম না। সত্যি তুই এস তালুকদার? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, আসলে আমাদের লিজা আসলে অনেক ভাগ্যবতী। তা তো বটে। ঘরের দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। তাহলে আজকের জন্য বিদায়। আচ্ছা ভাইয়া, আর সরি এতদিন খারাপ ব্যবহারের জন্য। আরে কোনো সমস্যা নেই, আসলেই আপনি খুব ভালো। এরপর জুই আর মেঘা সেখান থেকে চলে গেল। আর তাদের চলে যাওয়ার দিকে দুই হারামি মানে রাজু আর সিফাত তাকিয়ে আছে। আমরা কিছুক্ষণ চুপ থাকার পর সিফাত বলতে শুরু করলো, দোষ যাই বলিস, জুই দেখতে শুনতে কিন্তু খারাপ না। হ্যাঁ রে দোস্ত, আমার সাথে মানাবে না? কি কি কইলি তুই? কি কইলাম? আরে বেটা তোতলাচ্ছিস কেন? কই না তো। আমরা বুঝি, ঠিক বলেছি না রে রাজু? যা বলতাছিস। আমি আজ খুব ক্লান্ত, সো বাই। ওকে মামা, বাই। ওকে বাই। এরপর আমরা তিনজনে বাসা চলে আসলাম, আর এসেই দিলাম এক ঘুমে রাত্রি কাভার আর কি। সকালে রাজুর কলে ঘুম ভাঙলো। কিরে এত সকাল কল দিচ্ছিস কেন? মামা আমার বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। কি বলিস তুই? হ মামা। তো বিয়েটা? এই মাসের 29 তারিখে। ও আচ্ছা ভালো, ওকে বাই, দেখা হলে কথা হবে, সো বাই। ফোনটা কেটে দিয়ে আবার ঘুমাতে যাব, তখন লিজা কল দিয়েছে। হ্যালো ম্যাডাম বলেন।
আমি তো ম্যাডামের কথা শুনে পুরো অবাক। ম্যাডাম বলল, শুভ, আই এম সো সরি, প্লিজ রাগ করো না। ম্যাডাম আপনার কি জ্বর এসেছে নাকি? কেন? আসলে ম্যাডাম আপনি আমাকে সরি বলছেন তাই আর কি। তো কি ভুল করলে সরি বলা যাবে না নাকি? আমি এত সব বুঝি না। ক্ষমা করছো কি করো নাই এটা বলো। এইভাবে বললে ভয়ে সবাই ক্ষমা করে দিবে। বিড়বিড় করেই বললাম, কি বলছো? কই ম্যাডাম, কিছু না তো। আমি শুনছি তুমি কি বলছো। ম্যাডাম আপনি যা শুনেছেন তা ভুল শুনেছেন। তুই না কিছু বলস নেই, তাহলে আমি কি বললাম তুই শুনোস কেমনে? কি বজ্জাত মেরে বাবা, বজ্জাত হলেও কি আর করার, বউ তো আমারই হবে, মনে মনে বললাম। কিরে কথা বলস না কেন? এই তো ম্যাডাম বলছি তো। তাহলে কি ক্ষমা করছোস আমাকে? জি ম্যাডাম। তো আমি মূলত যে কারণে কল দিছি সেইটাই তো এখনো বলা হয় নাই। জি ম্যাডাম বলেন। তোর ছুটি ক্যান্সেল, আর তুই এখন থেকে আমাদের বাড়িতেই থাকবি। কি ম্যাডাম আপনি এইসব কি বলছেন? আর আমি আপনাদের বাড়িতে যাব কেন? এত মানে আমি বুঝি না। তোকে যেন আমি বিকেলে দেখতে পাই, আর তোর সকল জিনিসপত্র যাতে সাথে থাকে। ও আচ্ছা। এই বলে শোয়া থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে সবাইকে বললাম আমাকে আজ থেকে লিজাদের বাড়িতে থাকতে হবে, সোরাতে আর বাসা আসা হবে না, কিন্তু দিনের বেলা একবার আসবো। আচ্ছা, তুই নাটক কবে শেষ করবি বলতো? আর কয়েক মাস, এরপর বিয়ে। আমি বলি কি, আমি গিয়ে নবীর সরকারের সাথে তোদের বিয়ের কথা বলি। তা তো বল ভাই, কিন্তু এখন না, আমি বলার পরে বলবা। আচ্ছা, তুই যা ভালো বুঝোস তাই কর। আচ্ছা আব্বু। আর আম্মু, আমার জিনিসপত্র একটু গুছিয়ে দিবা? তুই ওপরে যা, আমি আসতেছি। এরপর আমি উপরে গিয়ে গোসল করলাম, আর এদিকে আম্মু আমার সব জিনিসপত্র গুছিয়ে দিতেছে। সব কিছু গোছানোর পর আমি ঘর থেকে বের হয়ে গেলাম লিয়াদের বাড়িতে। 30 মিনিট পর লিয়াদের বাড়িতে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া নিচে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, কিরে তুই এখানে কি করস? তোর না এই সপ্তাহে ছুটি দিছিল? আমার আর ছুটি? কেন, কি হয়েছে? তেমন কিছু না, আপনার ভাবি বলেছে আজ থেকে এখানে থাকতে হবে নাকি আমাকে। কেন? তা তো আমি বলতে পারি না। আচ্ছা এই কথা বাদ দে, তোর সাথে লিজার দেখা হয়েছিল রাতের বেলা? কেন, কি হয়েছে? সেটা না হয় পরে বললাম, আগে এইটা বল, কিভাবে তোদের কি দেখা হয়েছিল, সেখানে কি হয়েছে? আচ্ছা বলতেছি, শোনো তাহলে। আপনারা তো কালকে রাতের কথা জানেনি, তাই আপনাদের বললাম না, বুঝছিস? তো এবার বল, বাসায় কি কিছু হয়েছে নাকি? হয়েছে তো। হয়েছে? কালকে যখন সন্ধ্যায় রিয়া তার 2 বান্ধবীর সাথে কই জানা যায়, এরপর রাতে 9:30টার দিকে দেখি লিজা কান্না করতে করতে বাসায় আসছে, কিন্তু কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায়, আর এখনো রুমে। আচ্ছা বুঝতে পারছি। তো তোমার হুবু ভাবি কি খাবার খাইছে? না, খায় নাই। আচ্ছা, আমার কাছে খাবার দাও, আমি গিয়ে খাবার খাইয়ে দিয়ে আসি। রিয়া আমার কাছে খাবার দিলে আমি গিয়ে লিজাকে খাবার দিয়ে আসতে যাই। ম্যাডাম আসতে পারি? আয়। ম্যাডাম আপনি নাকি কাল রাত থেকে কিছুই খাননি? তোকে কে বলছে? আর তোর আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম রাস্তায় একটু জ্যাম ছিল তো তাই। ও আচ্ছা। ম্যাডাম আপনার তো খাবার আনছি, খেয়ে নিন। দে, খুব ক্ষুধা লেগেছিল। ক্ষুধা যেহেতু লাগছিল তাই খাবারটা খাননি কেন? তুই কি এখন তর্ক করবি নাকি খাবার দিবি? এই নিন ম্যাডাম, খেয়ে নিন, আর আমি তাহলে যাই। না, তুই এখন এইখানে বসে থাকবি। ব্যাপারটা কি বুঝতেছি না তো। আজ ম্যাডাম আমাকে একবার বকা দেয় নাই, আবার বলতেছে তার রুমে বসার জন্য। না না শুভ, এইখানে অবশ্যই কিছু ঘাপলা আছে। কি রে, কি বলতেছস? শুনতে পারতেছি না তো। কই ম্যাডাম, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তো এইখানে বস। ম্যাডাম বুঝতেছি। গিয়ে চেয়ারে বসতে যাব, তখন ম্যাডাম বলল, ওই তুই ওইখানে কেন বসতেছস? খাটের উপরে বস। আচ্ছা ম্যাডাম। আরও কিছু গল্প করলাম, এর মধ্যে ম্যাডামের খাওয়া শেষ। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে এবার যাই। আর একটুকু দাঁড়া। এই বলে ম্যাডাম আমাকে তার আলমারির সামনে নিয়ে জিজ্ঞেস করলো, আমি এখন আমার এক বন্ধুর বাসায় যাব, সেখানে ছোট্ট একটা পার্টি আছে। তো ম্যাডাম আমি কি করতে পারি? তুই এখন আমাকে একটা ড্রেস পছন্দ করে দিবি। আমি পারবো না। তোকে যা বলছি তুই তাই কর। কি আর করার, ম্যাডামকে একটা খয়েরি রঙের শাড়ি পছন্দ করে দিলাম। তোর চয়েস তো খুব ভালো। হ্যাঁ ম্যাডাম, তো এবার আমি যাই। ওকে, তোর রুমে যা। আচ্ছা ম্যাডাম, যাইতেছি। এই বলে রুম থেকে বের হয়ে আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর লিজা আমার রুমে আসলো,
এবং আমাকে জিজ্ঞাসা করলো। দেখ তো আমাকে কেমন লাগতেছে। আমি তো তাকে দেখে চোখ ফেরাতে পারছি না। তাকে অসম্ভব সুন্দর লাগছিল। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি এক কথায় তাকে দেখে আবার প্রেমে পড়ে গেলাম। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ লিজা বলে উঠল, ওই তুই এইভাবে কি দেখতেছস? আর আমি তোকে কি জিজ্ঞেস করেছিলাম? কই কি দেখতেছি? কিছুই তো দেখতেছি না। কিছু দেখলে এত তুতলাচ্ছিস কেন? কই তুতলাচ্ছি? আর আপনি আমাকে কি জিজ্ঞাসা করছিলেন আরেকবার একটু বলবেন? তুই শোনস নাই? সরি ম্যাডাম, শুনি নাই। আমি তোকে জিজ্ঞেস করছিলাম, বলতো আমাকে কেমন লাগতেছে, আর তুই কিনা কথাটা শোনস নাই। সরি ম্যাডাম। আচ্ছা এখন বল। আপনাকে পুরো একটা রাজকন্যার মতো লাগতেছে। হালকা মেকআপ, সাথে লাল কাচের চুড়ি, মাথা হিজাব পরা। কিন্তু কি কিন্তু? না মানে আপনার ডানাটা কি ঘরে রেখে এসেছেন? মানেটা হলো আমার সামনে তো একটা পরী দাঁড়িয়ে আছে, কিন্তু তার ডানাটা দেখতে পাচ্ছি না। যা দুষ্টু। ম্যাডাম সত্যি খুব সুন্দর লাগতেছে। ও আছি তো, তোর জামা কাপড় কই দেখি তো। কেন ম্যাডাম? দেখাতে বলছি, দেখা। এই যে এইগুলো। লিজা কি জানি খুঁজলো, এরপর বলল, এইগুলো ছাড়া আর কিছু নাই তোর? আছে, কিন্তু আনি নাই। বুঝছি, তাহলে চল। কই যাবো ম্যাডাম? তোকে আসতে বলছি, আয়। আচ্ছা ম্যাডাম, আসতেছি। চল তাহলে। ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। তার দরকার নেই, তুই তাড়াতাড়ি চল, লেট হয়ে যাইতেছে। চলেন তাহলে ম্যাডাম, মুখটা কালো করে বললাম। চল। আমরা গিয়ে গাড়িতে বসলাম এবং ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কই যাবেন? শপিং মলে চল, কিছু কেনাকাটা আছে। আচ্ছা। 20 মিনিট পর শপিং মলে চলে আসলাম এবং ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি যান, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। আয়, ভেতরে পাঞ্জাবির সাইডে আসিস। আচ্ছা ম্যাডাম। আমি গিয়ে গাড়ি পার্কিং করে আসলাম। এসে ম্যাডামকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর ম্যাডামকে পেয়ে গেলাম। ম্যাডাম আমি এসে গেছি। দেখ তো কোনটা পছন্দ হয় তোর। কেন ম্যাডাম? তোকে যা জিজ্ঞেস করছি সেটা জবাব দে। ম্যাডাম বলবেন তো আগে, আপনি পাঞ্জাবি কিনবেন কার জন্য? আমি এত কৈফিয়ত তোকে দিতে পারবো না। এই বলে একটা খয়েরি পাঞ্জাবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ট্রাই করে দেখ। আচ্ছা ম্যাডাম দেখতেছি, বাট কেন? এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে। আমি আর কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। এই তো ম্যাডাম, আমি পরে এসেছি। কে আপনি, আর আমাকে ম্যাডাম ডাকতেছেন কেন? ম্যাডাম আমি শুভ, আপনার গাড়ির ড্রাইভার। বিশ্বাস কর, তোকে পুরোই ফিল্মের হিরো লাগতেছে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ম্যাডাম আপনিও না? হইছে, লজ্জা পেতে হইব না, চল তাড়াতাড়ি। আমরা আরও কিছু গিফট কিনে বিল কাউন্টারে আসি। লিজা বিল দিয়ে দিল। এরপর আমি গাড়ি নিয়ে আসি এবং অনুষ্ঠানে চলে আসি। এরপর আমরা একসাথে বাড়ির ভিতরে যাই। তখন সবাই কেমন জানি আমাদের দিকে তাকিয়েছিল। আমি কিছুটা আন্দাজ করলাম হয়তো আমাদের ম্যাচিং ড্রেস দেখে আমাদের দিকে তাকিয়ে আছে। তখন লিজা একটা মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে। এবার বল কেমন সারপ্রাইজ দিলাম। তুই তাহলে আমাকে মিথ্যে কথা বলছিলি? তা তো বলছি, তা না হলে সারপ্রাইজ হতো কিভাবে? তো বল কেমন আছিস? যখন তুই বলছিলি আসবি না তখন খুব খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। তাই নাকি? চল তোকে একজনের সাথে দেখা করাবো। কার সাথে? আমার দুলাভাইয়ের সাথে নাকি? জানি না, চল তো। বুঝছি, তুই তলে তলে দেখি সিএনজি চালাইতেছ। আরে ধুর, তুই কি এখন তার সাথে পরিচয় করবি নাকি এইখানে বকবক করবি? চল তাহলে, আমার দুলাভাইয়ের সাথে তো পরিচয়টা হওয়া দরকার। এইদিকে আমি একা একা সোফায় বসেছিলাম। তখন আমার খুব ওইটাই চাপ দিয়েছে, ওইটা মানে ওইটার। তাই আমি তাড়াহুড়া করে টয়লেটের দিকে যেতে থাকি। তখন একটা মেয়ের সাথে সোজা ধাক্কা লাগলো। ধাক্কাটা একটু জোরে লাগছিল, যার কারণে মেয়েটা মাটিতে পড়ে যায়। আমি মেয়েটির দিকে এক নজর দিয়েই সেখান থেকে চলে যাই আমার শান্তির স্থানে, মানে টয়লেটে। আর অন্যদিকে লিজা বলছে, কিরে পড়ে গেলি কি করে? আরে দোস্ত, একটা ছেলে কোত্থেকে এসে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এবং আবার কই যেন চলে গেছে। তাকে কি তুই চিনোস? না রে, চিনি না তো, কিন্তু মুখ দেখলে চিনতে পারবো। আর হ্যাঁ, ছেলেটা একটা খয়েরি রঙের পাঞ্জাবি পরেছিল। কি খয়েরি রঙের পাঞ্জাবি? রে, আর তাকে একবার পাই তার আমি 12টা বাজাবো। আমি একজনকে ডাকতেছি, দেখ তো সে কিনা।
আচ্ছা তাড়াতাড়ি ডাক দে। তখন লিজা আমাকে কল করলো। এইদিকে আমি আমার মাত্র কাজটা শেষ করলাম, তখন মোবাইলটা কেঁপে উঠলো। এখন আবার কে কল করলো? তখন মোবাইলটা বের করে দেখি সামনে লেখা মাইকো লিজা। ম্যাডাম কল করেছে। সে আবার কল করেছে কেন? তখন কলটা কানে ধরলাম। কিরে তুই কই রে? ম্যাডাম এই তো এদিকে আছে, একটা ইমার্জেন্সি কাজ করলাম আর কি। তো কি ইমার্জেন্সি কাজ ছিল? ম্যাডাম কোনো সমস্যা? তেমন কিছু না, তুই তাড়াতাড়ি হল রুমে আয়। আসতেছি। এই বলে হল রুমে চলে গেলাম। গিয়ে দেখি আমি যার সাথে ধাক্কা খেয়েছি তার সাথে লিজা দাঁড়িয়ে আছে। আমি কিছু ভয় নিয়ে তাদের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমাকে ডেকেছিলেন? দেখ তো এই সেই ছেলেটা কিনা। এই ছেলেটাই। এইটা বলার দেরি আমার গায়ে থাপ্পড় পড়ার দেরি হয় নাই। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি তো হতভম্বের মতো ম্যাডামের দিকে তাকিয়ে আছি। তখন লিজা বলল, ছি, আমি তোর থেকে এটা আশা করিনি। অন্তত একটা সরি বলতি, তাহলেই তো হতো। ম্যাডাম আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি, আর সরি। আমাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। তোদের মতো ছোট লোকদের আমি চিনি। তোকে এইখানে আনাই আমার ভুল হয়েছে। আপনি কি আমার কথা শুনবেন? রাগে কণ্ঠে বললাম, আসলে আমি মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না, তাই মাথা গরম হয়ে গেল। কি শুনবো তোর কথা? ছোট লোক কোথাকার। ইচ্ছে করে ধাক্কা মেরে আবার বলে ইচ্ছে করে মারিনি। আসলে কি সুন্দর মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছে হয়, তাই না? এদিকে জুই যেন কোথা থেকে এসে বলতেছে, কি হয়েছে রে সুমাইয়া? আর তুই ভাইয়াকে ছোট লোক বলতেছিস কেন? এখানে তোর ভাইকে, আর আমি তো লিজার ড্রাইভারকে বকতাছি। তুই জুই কিছু বলতে চাবে, তখন ওকে চুপ করে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি ছোট লোক, মানলাম আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি। ওকে ফাইন, ভালো থাকবেন। আর সবাইকে বললাম আপনার পার্টি এনজয় করুন। এই বলে আমি চলে আসতে যাব, তখন দেখি কে যেন আমাকে স্যার বলে ডাকছে। আমি তাকিয়ে দেখি মিস্টার জামিনুর, মানে আমাদের কোম্পানি ম্যানেজার। কি খবর আপনার, কেমন আছেন? স্যার, আপনাদের কারণেই তো ভালো আছি। তো আপনি এখানে? আমার বাসায় কি আমি আসবো না নাকি? ও, তাহলে এটা আপনার বাসা? জি স্যার, কিন্তু আপনি এই গরিবের বাসায় কি করেন? এই তো একটু কাজে এসেছিলাম তো, তাই আর কি। ও আচ্ছা, তো কিছু খেয়েছেন? ভিতরে চলুন, আমার মেয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। না, যাব না। স্যার, না গেলে কিন্তু আমি রাগ করুম। কি আর করার, আমাকে এক প্রকার জোর করে ভিতরে নিয়ে গেল আর বলল, মা সুমাইয়া, তোকে আজ একজনের সাথে পরিচয় করিয়ে দিব। জি আব্বু, কার সাথে পরিচয় করিয়ে দেবে? এই তো ইনি হলেন গিয়ে মিস্টার জামিনুরকে বলতে না দিয়ে সুমাইয়া বলতে লাগলো, তুই এখানে এখানে বাড়া ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তোকে না কখন বলেছি চলে যেতে? আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু আপনার বাবাই তো আমাকে ভিতরে নিয়ে আসলেন। তুই বাহির হ আমাদের বাড়ি থেকে। মানে মিস্টার জামিনুর সুমাইয়ের গালে 2টা চর বসিয়ে দিয়ে বলল, তুই জানিস ইনি কে? জানি তো। এই ছোট লোকটা হলো শুভ, আর এ হলো লিজার ড্রাইভার। এই কথা শোনার পর জামিনুর সাহেব আমার দিকে তাকালো, দেখে আমি চলে আসতেছি। তখন আমাকে আবার ডাক দিল, স্যার। আমি না শোনা ভান করে গাড়িতে চলে আসলাম এবং বাসায় চলে গেলাম। অন্যদিকে জামিনুর সাহেব তার মেয়েকে বকতেছে আর বলতেছে, তুই স্যারকে কি করে চিনিস, আর তুই তার সাথে এত খারাপ ব্যবহার করছস কেন? বাবা, তুমি এই ছোট লোকটাকে স্যার বলতেছো কেন? প্রথমে তুই আমার প্রশ্নের উত্তর দে। আসলে বাবা, ওই ছোট লোকটা হচ্ছে আমার বান্ধবী লিজা ওরফে নিবিড় সরকারের মেয়ের গাড়ির ড্রাইভার। আজ তারা পার্টিতে আসছে, সকলে পার্টি এনজয় করতেছিল। তখন কোত্থেকে যেন এই ছেলেটা এসে আমাকে ধাক্কা মারে এবং আমি ফ্লোরে পড়ে যাই, ব্যথা পাই। এরপর তাকে খুব করে বকা দিই, আমাদের বাড়ি থেকে যেতে বলি এবং সে চলেও যায়। এরপর তুমি আবার ওই ছোট লোকটাকে ঘরে নিয়ে আসো। তুই কাকে ছোট লোক বলছিস? তখন লিজা বলল, কাকে আবার বলবে? আমার ড্রাইভারকে বলছে। আসলেই সে একটা ছোট লোক। আপনি কি জানেন তার আসল পরিচয়টা কি? কি তার আসল পরিচয়? তালুকদার গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন কখনো? শুনেছি তো। সেটা বাংলাদেশের সেরা কোম্পানি। তো সেই কোম্পানির নতুন মালিক কি কখনো দেখেছেন? না তো। আর সেটার সাথে এর সম্পর্ক কি? সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? ও কি আগে নতুন মালিকের ড্রাইভার ছিল? তা হতে যাবে কেন? তাহলে আপনার যাকে ছোট লোক বলছেন সে লোকটাই হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। কি?
কি সব পাগলের মতো বকছেন? ও মালিক হতে যাবে কেন? তখন মেঘা আর জুই বলল, কারণটা আমরা বলি। বল। কারণ ও তোকে খুব ভালোবাসে, তাই। কি বলতেছস তুই? ঠিকই বলতাছি। এরপর আমার সব কাহিনী বলে, আমি কে, কি করে এখানে এসেছি, কেন এত অপমান সহ্য করেছি। এসব শোনার পর লিজা কেঁদে দিয়ে বলল, আমি এটা কি করছি? নিজের ভালোবাসা এতটা কষ্ট দিয়েছি। এখন কেঁদে কি হবে? তুই পারলে তাকে কল কর এবং তাকে সরি বল, যদি সে তোকে ক্ষমা করে। তাই করি। লিজা তার ফোনটা বের করে দেখে, তার ফোনে একটা মেসেজ, এবং মেসেজটা আর কেউ দেয় নাই, আমি দিয়েছি। মেসেজে লেখা ছিল, কি মিস লিজা, আমার পরিচয় তাহলে জেনে গেলেন? আর হয়তো এটাও জেনে গিয়েছেন কেন আপনার বাড়িতে ড্রাইভার সাথে ছিলাম। হ্যাঁ ঠিক, আমি খুব ভালোবাসতাম আপনাকে। ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসবেন, আমার টাকা বা সম্পত্তিকে নয়। কিন্তু আমি ভুল ছিলাম। আমি সবসময় আপনার অবহেলা পাত্র ছিলাম এবং এখনও আছি। হয়তো আপনি একদিন বলবেন আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা হবে না, কারণ এখন আমার কাছে টাকা আছে। আচ্ছা সরি এতগুলো কথা বলার জন্য। যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। আর সময়কে বলবেন আমি তাকে ইচ্ছা করে ধাক্কা দেইনি। আর হ্যাঁ, আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ রাখবেন না। আশা করি ভালো থাকবেন। ইতি ছোট লোক। লিজা এটা পড়ার পর তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়, আর সে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। আর এদিকে আমি বাসায় এসে জোরে জোরে কলিং বেল বাজাতে থাকি। তখন আম্মু দরজা খুলে দেয় আর বলে, কি রে তুই এইখানে? আর তুই মা লিজাদের বাড়িতে থাকার কথা। আমি কি এইখানে আসতে পারি না? এবার শরৎ আম্মু, ভিতরে যাব। আয়। আম্মু আমাকে প্লিজ একটু ঘুম পাড়িয়ে দাও, খুব ঘুম পাইতেছে আমার। তোর কি মন খারাপ? হ্যাঁ আম্মু, অনেক খারাপ। কেন, কি হয়েছে? তা তুমি সকালে শোনো, এখন আপাতত আমাকে ঘুমাতে দাও। মা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে করেছে আমি ঘুমিয়ে গেছি বোধ হয়, তাই মা চলে গেছে। কিন্তু আমার ঘুম আসছিল না, খালি আজকে কথাগুলো মনে পড়তেছে। ম্যাডাম সবার সামনে আমাকে এইভাবে মারলো, আমাকে এত অপমান করলো, আবার বলল তার সামনে যাতে না যাই। ওকে, তাই হবে, আমি যাব না লিজার সামনে। ভালোবাসা পেতে গিয়েছিলাম তাদের বাসায়, কিন্তু কি পেলাম? পেলাম শুধু অবহেলা। আমি আর এই দেশেই থাকবো না, আমি চলে যাব অনেক দূরে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় আমার ঘুম ভাঙলো, আর ক্ষুধাও লাগছিল, কারণ সেই দুপুরে খেয়েছি, আর কিছু খাই নাই। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বু আম্মু মিলে টিভি দেখতেছে। আমি প্রথম আব্বুকে বললাম, আব্বু আজ অফিসে যাও নাই? আজ তো শুক্রবার। মনে ছিল না। আম্মু খেতে দাও তো, খুব ক্ষুধা লাগছে। আয় খাবার দিচ্ছি। আম্মু খাবার দিতে লাগলো, আমিও খেতে লাগলাম। তখন আব্বু বলে উঠলো, শুভ, জি আব্বু। তোমার না নবীর সরকারের বাড়িতে যাওয়ার কথা? ওখানে আর আমি যাব না। আর আব্বু, আমি আমাদের লন্ডনের অফিস আছে, সেটা দায়িত্ব কাল থেকে নিব। আর আমি আজই লন্ডন চলে যাব। কেন? আমার এই দেশে থাকতে আর ভালো লাগতেছে না, তাই। তুই যা ভালো মনে করিস তাই কর। জি আব্বু, তো আজ রাতের ফ্লাইটে কিন্তু আমি চলে যাব। আজকে রাতেই তুই চলে যাবি? জি আম্মু। এরই মাঝে আমার খাওয়া শেষ। তখন আম্মুকে বললাম, আম্মু আমার রুমে একটু আসো তো। আসতেছি। এই বলে আমি রুমে চলে গেলাম, এবং কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো। কি রে, কেন ডাকছো আমায়? তুমি তো জানো, তোমাকে আমার সব কথা না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। কি বলবি বল। আসলে কেন আমি এই দেশে থাকতে চাই না সেটা বলার জন্য। বল তাহলে। আসলে হয়েছিল কি, এরপর আমি কাল রাতে ঘটে যাওয়া সবকিছু আম্মুকে বলি। এগুলো শুনে আম্মু বলল, তুই একেবারে ঠিক কাজই করেছিস। তো এখন ওর ব্যাগ গুছিয়ে দিবে কি? আচ্ছা, গুছিয়ে দিতাছি। দেও। অন্যদিকে লিজা চোখ পিটপিট করে খুলতেছে। সে নিজেকে তার রুমের মধ্যে আবিষ্কার করলো, কিন্তু এখানে কিভাবে এসেছে তা সে জানে না। কিছুক্ষণ পর রিয়া রুমে আসলো এবং বলতে লাগলো, কিরে এখন কেমন আছোস? ভালো আছি। আমি এইখানে কি করে এলাম? নিশ্চয়ই শুভ নিয়ে এসেছে। আমি জানতাম সে আমার উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না, কারণ সে তো আমাকে ভালোবাসে। শুভকে সে আর কখনো আসবে না, আর তোকে এখানে আঙ্কেল গিয়ে নিয়ে আসছে। কেন আসবে না? তুই তার সাথে যে ব্যবহার কাল রাতে করেছিস তুই কি ভুলে গেছিস? আর আমি তোকে অনেকবার কল করেছি, সেখানে বন্ধ দেখাচ্ছে। আপু আমি শুভকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি কিছু করো। এখন আর কান্না করে কি হবে? যখন তোকে বারবার বলতাম তুই কি শুনছিলি? তাকে অপমান করা বন্ধ করেছিলি? না, কিছুই করস নাই, উল্টো তাকে অপমান করছস। আর করব না, তাকে আমি এইবার পেলে খুব ভালোবাসবো। তাই নাকি?
তো কেন? তাকে ভালোবাসবি সে তালুকদার গ্রুপ কোম্পানির মালিক দেখে? না, আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তো তাকে তাহলে এত অপমান করতি কেন যদি তার প্রথম দেখাতেই ভালোবাসতি? বল আমাকে। লিজা তখন একটা ডায়েরি বের করে দিল আর বলল, এটার পর তাহলে বুঝতে পারবে। এবং সে দেখতে পেল প্রথম থেকেই এই ডায়েরিতে আমার নাম। রিয়া ডায়েরিটি নিয়ে পড়তে শুরু করলো। সে পড়তে শুরু করলো একদম শুরু থেকে। আজ আমি একটা ছেলেকে দেখেছি, সে স্মার্ট, একদম আমার মনের মতো। জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে, তবুও দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হয়। আচ্ছা, তুমি কি বিয়ে করছো? আমার মনে হয় করো নাই। সরি গো, আজ তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। জানো, আজ না আমার বাবার উপর কে বা কারা জানি হামলা চালায়, তাই মাথাটা গরম ছিল। আর আমার কি দুর্ভাগ্য, বাবাকে দেখার পর তোমাকে বাইরে এসে খুঁজে পেলাম না। তুমি কই যেন চলে গেছো। আমি নিশ্চিত তোমার সাথে আমার খুব তাড়াতাড়িই দেখা হবে। আমি সত্যিই খুব লাকি, কারণ আজ তুমি নিজেই আমাদের বাসায় এসেছো। আমি চাই তুমি সব সময় আমাদের বাসায় আসো, তাই তো আমি বাবাকে বলে আমার ড্রাইভার হিসেবে তোমাকে রেখে দিলাম। এখন তোমার সাথে আমার সব সময় দেখা হবে। তুমি এমন কেন বলো তো? কেন আমার মনের কথা বুঝতে চাও না? আর রাস্তায় অন্য মেয়েদের দিকে কি শুনি? আজ তাকিয়েছো বলেই তো আমি তোমাকে খুব বকলাম। প্লিজ আর এমন করো না। রিয়ার সাথে এত কিসের কথা? রিয়া তোমার কে হয়? আমার সাথে তো এতটা হাসি মুখে কথা বলো না কেন বলো তো? সত্যিই খুব কষ্ট হয় আমার যখন দেখি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো। আমি না খুব খারাপ। আজ আমি আবার তোমাকে মেরেছি। প্লিজ তুমি ভুল বুঝো না। আর হ্যাঁ, আজকেই আমি সুমাইয়াদের বাসায় যাব এবং তোমাকে ভালোবাসি কথাটি বলবো। প্লিজ আজকে আমার মাথাটা গরম করে দিও না, প্লিজ। আরও অনেক কিছু লেখা ছিল। রিয়া এইগুলো পড়ে লিজা দিকে তাকালো, দেখে লিজা কান্না করতেছে। কালকে যখন সুমাইয়া বলল তাকে ধাক্কা মেরে সরি বলে নাই, তখন আমার খুব খারাপ লেগেছিল এবং মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই আমি তাকে মেরেছিলাম। তার মানে তুই সত্যি শুভকে ভালোবাসোস? খুব বেশি। তাহলে কাল সকালে আমরা শুভদের বাড়িতে গিয়ে সব খুলে বলবো। আচ্ছা। এইদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি লন্ডনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন এখানেই শেষ। দ্বিতীয় সিজন চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দুপুরে লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ওখানকার সমস্ত কাজ শেষ করে বাইরে আসলাম। এসে দিকে দুলা ভাই ও আমার বোন দাঁড়িয়ে আছে। আমার পিচ্চি রাজকন্যাটা আমাকে দেখে অনেক খুশি হয়েছে বোধ হয়। তাদের কাছে যেতেই পিচ্চিটা বলে উঠল, মামা, তোমার তাহলে আমার কোনো কথা নাই, তুমি পতা। আমি মিমকে কোলে নিয়ে বললাম, তার মানে পিচ্চি বুড়িটা আমার উপর রাগ করেছে? আর তোমার তাতে আলি, তোমাকে কোল থেকে নামাও। তা তো মানব না, আগে আমার শাস্তিটা শুনিয়ে দাও। তোমার শাস্তি হচ্ছে তুমি আমাকে এতগুলা ততলে তিনে দিবা। এই কথা শুনে দুলাভাই বলল, মামুনি, এখন মামার কোল থেকে নামো, মামা অনেক ক্লান্ত। না, আমি নামবো না, আমি মামার কোলে থাকবো। থাক না। কি রে ভাই, কেমন আছোস? ভালো, তুই? আমিও ভালো আছি। আমি জানি তুই ভালো আছোস, আর এটাও জানি আমার খুব ক্ষুধা লেগেছে, আর কতদিন তোর হাতে খাবার খাইনি। চল তাহলে। মামা, আমাকে আলু ততলে তিনে দিবা। চল আমার প্রিন্সেস। সামনে একটা শপিং মলে গেলাম, সেখানে অনেক চকলেট পাওয়া যায়। আমি মেয়ের পছন্দ মতো চকলেট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। এসে দেখি আমার প্রিয় খাবার আপু তৈরি করে রেখেছে। এত কিছু করতে গেলি কেন? বারে, আমার ভাইটা আসবে আর আমি তার জন্য এইটুকু করব না? তা তো বুঝলাম, কিন্তু দুলাভাই আবার কই গেল? সে তো অফিসে গেল কি একটা জরুরি কাজে। ও আচ্ছা। এরপর খেয়ে নিয়ে আবার ঘরে গেলাম এবং দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি দুলাভাই বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, আরে শালাবাবু যে, কখন উঠলা? এই তো এখনই। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আর সাবধানে থাকিস, আর তাড়াতাড়ি বাসায় আসিস। ওকে বলে গাড়ি নিয়ে ছুটছি। কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর এখন লিজার কথা প্রচুর মনে পড়তেছে। সে কি করে আমাকে এত অপমান করতে পারলো? সে কি একটিবারের জন্য আমার ভালোবাসাটা? এইসব মনে করতেছি, হঠাৎ কেউ যেন চিৎকার দিল। তার চিৎকার শুনে আমি গাড়ি ব্রেক করলাম। দেখি কিছু ছেলে মিলে একটা মেয়েকে কই যেন নিয়ে যাচ্ছে, আর মেয়েটা হাত জোর করে চিৎকার করছে,
কিন্তু তারা ছাড়ছে না। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হলাম, সাথে আমার বন্দুকটা নিয়ে বের হলাম এবং তাদের কাছে গেলাম। 2টা ফায়ার আকাশের দিকে করলাম। তারা ভয় পেয়ে সেখানে দৌড়ে পালালো। আমি মেয়েটার কাছে যেতেই পুরো অবাক, কারণ মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো জান্নাত। আমি তার কাছে যেতেই সে আমাকে শক্ত করে জোরে ধরলো এবং কান্না করতে লাগলো। আমিও তাকে দেখে কান্না করে দিলাম। কিছুক্ষণ পর জান্নাতকে বললাম, কি রে, তুই এখানে কি করিস? তুই না বাংলাদেশে ছিলি? কিন্তু সেই দিন তোর সাথে দেখা হওয়ার পর আমি আবার এইখানে চলে আসি। ও আচ্ছা। ওখান থেকে আসার পর আমি খানিক কান্না করতাম। এরপর বাবা আমার বিয়ে ঠিক করে একটা ছেলের সাথে। এটা তো খুশির খবর। তো আমি তোর বিয়েটা কবে খাবো? আর মাত্র 7 দিন পর। আর তুই যদি আজ না আসতি তাহলে আমি আর কাউকেই মুখ দেখাতে পারতাম না। যা হবার হয়ে গেছে, এখন এই কথা বাদ দে। আর তুই স্যার কেউ যায় না, সো বাদ দে। এখন বল, তোর গাড়ি কই? আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি একটা বাসের জন্য অপেক্ষা করি। তখনই এদের গাড়ি এসে দাঁড় করাই। আমি যারকে থামিয়ে দিয়ে বললাম, এখন এসব কথা বাদ দে। আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাইনি তো। তো এখন গাড়িতে বস, তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। এরপর আমি আর জান্নাত গাড়িতে বসেছি। আমি গাড়ি চালিয়ে জান্নাতের বাড়িতে এসে জান্নাতকে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে আমার প্রিন্সেসটা ডাকে আমার ঘুম ভাঙলো। মামা মামা উঠো, অফিসে যাবে না? আমি আরেকটু ঘুমাই। না মামা, আল ঘুমানো যাবে না। কেন? কারণ তোমার অফিসিয়াল দেরি হয়ে যাবে। এই বলে আমার গায়ে এক গ্লাস পানি ঢেলে দিয়ে দিল এক দৌড়। কি আর করার, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। এরপর নাস্তা করে আমার ভাগ্নিটাকে 2টা পাপ্পা দিয়ে অফিসে চলে গেলাম। দুলাভাই আগে থেকেই অফিসে চলে গিয়েছে, তাই একা চলে গেলাম। তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমি উঠে মেয়েটাকে উঠালাম এবং তাকে সরি বলতে যাব, তখনই আমার গালে ব্যথা অনুভব করলাম। মানে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি মেয়েটার দিকে তাকে বুঝলাম, তাহলে মেয়েটি বাংলাদেশি, আর আমি আগে কখনো তাকে দেখিনি। এই যে, আপনার সমস্যাটা কি শুনি? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? সরি, আসলে তাড়াহুড়ায় আপনাকে দেখতে পাইনি। দেখতে পাননি না ছাই, আসলে সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছে হয়, তাই না? আসলে ব্যাপারটা সেরকম না। দেখতে তো ভালো ঘরেরই লাগে। আপনি কি আমাকে চেনেন? কে আপনি? নিশ্চয়ই ইন্টারভিউ দিতে এসেছে। একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনি কি করে জানলেন? বুঝছি। তো এত লেট করে আসলেন কেন? এটা কি আপনার বাবার অফিস যে আপনি লেট করে আসবেন? তা একটু পরে বুঝবেন, বিড়বিড় করে বললাম। বিড়বিড় করে কি বলেন? কই কি বললাম, কিছুই বলি নাই তো। আর আপনি এই অফিসে কোন পদে কাজ করেন? আমি হলাম এই অফিসের নতুন মালিক, সুব স্যারের পিএ, মিস সোনিয়া। তো আপনার শুভ স্যার কি ভিতরে আছেন? আপনাকে এত কথা বলতে পারবো না। আপনি এখন ওইখানে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা বলে হাসতে হাসতে ভিতরে চলে গেলাম। প্রথমে দুলাভাইয়ের ক্যাবিনে গেলাম। এরপর দুলাভাই আমাকে নিয়ে আমার ক্যাবিনে যেতে লাগলো। তখন আবার সোনিয়ার সাথে দেখা। সে দুলাভাইয়ের সাথে কথা বলতেছিল। স্যার জানেন, আজকে না একটা বেয়াদব আমাদের অফিসে আসছে চাকরি নিতে। আপনি তাকে চাকরি দিবেন না প্লিজ স্যার। আচ্ছা, তা না হয় বুঝলাম। তো সে তোমার সাথে কি এমন করেছে যে তাকে চাকরিতে নেওয়া যাবে না? সে আমাকে বিরক্ত করেছে। তো কেসে আজ তার একদিন কি আমার একদিন? তখন আমি বললাম, ভাইয়া তাহলে আমি চলে যাই। তুই আবার কই যাবি? তখন সোনিয়া আমাকে দেখে বলে উঠলো, আপনি এখানে কি করেন? ওর অফিসেও আসবে না তো কি আসবে শুনি? আর তোমরা কি একে অপরকে চেনো? না মানে, হ্যাঁ মানে ওনার কথাই তো আপনাকে বলছিলাম আমি। বলতেছি কি হয়েছে। এরপর সোনিয়ার সাথে যা ঘটে গেছে তা বললাম। দুলাভাই আমার কথা শুনে হাসতেছে, আর সোনিয়া তো লজ্জা লাল হয়ে গেছে, ওইখান থেকে চলে গেল। আমি আমার কেবিনে চলে আসলাম। কিছুক্ষণ পর সোনিয়া এসে বলতে শুরু করলো, স্যার আসতে পারি? আসেন। স্যার সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। স্যার একটা কথা বলি। বলো। আপনাকে দেখতে আমার মেজো ভাইয়ের মতন। তো আসলে আপনাকে কি ভাইয়া বলে ডাকতে পারি? আচ্ছা ডাকিও। এরপর কাজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম এবং আব্বুকে কল করলাম। রিং হচ্ছে। কিরে, কেমন আছিস? হ্যাঁ ভালো, তুমি? আমিও ভালো আছি। আম্মু কেমন আছে? ভালো আছে। তো তোর অফিসের প্রথম দিন কেমন কাটালি? হ্যাঁ আব্বু, খুব ভালো। আম্মু কই? এরপর আম্মুর সাথে কথা বলে দিলাম এক ঘুম। এরকম ভাবে আমার দিন কাটছিল। লিজা কথাও প্রচুর মনে পড়তো। কি আর করার,
যাকে খুব ভালোবাসি তাকে তো কখনো ভোলা যায় না। এদিকে সোনিয়ার সাথেও খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আমি ওকে আপু বলে ডাকি আর আমাকে ভাইয়া বলে ডাকে। দেখতে দেখতে আরো 6টা মাস কেটে যায়। আজ আমি আবার বাংলাদেশে যাব খুব গুরুত্বপূর্ণ কাজে, তাই এয়ারপোর্টে বসে আছি। আমি আর সোনিয়া শুধু যাচ্ছি। কিছুক্ষণ পর বিমানে উঠলাম, 8 ঘন্টা পর বাংলাদেশে ল্যান্ড করলাম। এরপর বাইরে এসে দেখি আব্বু আমাকে নিতে এসেছে। আমিও বাসা চলে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন আম্মু বলল, কি রে, ওখানে কি তুই কিছু খাস না? খাই তো। তুই শুকিয়ে গেছিস কেন? আম্মু আমাকে খেতে দাও তো, কতদিন তোমার হাতে রান্না খাইনি। আর আপুকেও দাও তো। না আন্টি, আমার যা লাগবে নিয়ে নেব, আপনাকে কিছু দিতে হবে না। তা বললো কি হবে? কিরে, কেমন দিনকাল কাটাচ্ছিস ওখানে? খুব ভালো। তোমরা তো আমাকে ছাড়া ভালোই আছো। তোকে ছাড়া কি ভালো থাকা যায়? ও আচ্ছা, খেয়ে দে, রেস্ট নে, কাল সকালে কিন্তু মিটিং আছে। হ্যাঁ আব্বু, রেডি থাকবো। একটু পর খেয়ে একটু রেস্ট নিলাম। এরপর আড্ডা দিতে বের হলাম। রাতে এসে সোজা ঘুমেতে এসে পাড়ি জমালাম। খুব সকাল ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম একটু জগিংয়ে যাই। যে ভাবা সেই কাজ। জগিং বের হয়ে দেখি অনেক বন্ধুরা আছে। আমার আর জগিংটা হলো না, সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। তখন কে জানি কল করেছে। ফোনটা বের করে দেখি বাবা কল দিয়েছে। হ্যাঁ বাবা, বলো। কই তুই, মিটিং এর কথা কি ভুলে গেছিস? ও শিট আব্বু, আমি 5 মিনিটে আসতেছি। এই বলে তাড়াতাড়ি করে বাসা চলে গেলাম। এরপরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আর সোনিয়া মিলে অফিসে গেলাম। গিয়ে দেখি অলরেডি মিটিং শুরু হয়ে গেছে। এরপর আমি ভিতরে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার সামনে ও বসে আছে, মানে লিজা বসে আছে। আমাকে দেখেই কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠলাম, আপনাকে দাঁড়াতে হবে না মিস লিজা, আপনি বসুন। লিজা কিছু না বলে বসে পড়ল। আমি আবার বলতে শুরু করলাম, গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? সবাই বলল ভালো। তো আমাদের মিটিংটা শুরু করি। এরপর মিটিং শেষ হয়ে যাওয়ার পর লিজা আমার কাছে এসে বলতে শুরু করলো, কেমন আছো? তুই থেকে তুমি কি করে সম্ভব? আমাকে কি মাফ করা যায় না? না। এই বলে আমি চলে আসলাম। কি আর হবে তার সাথে মায়া বাড়িয়ে। এখন তো আমার টাকা দেখে আমাকে ভালোবাসতে আসছে, তাকে আমার জীবনে আর কোনো দরকার নেই। এসব ভাবতে ভাবতে আমি গাড়ির দিকে আসতে লাগলাম। লিজা কয়েকবার আমাকে ডাক দিয়েছে। আমি শুনেও না শোনা ভান করেছিলাম। একটা জিনিস খেয়াল করলাম, তাকে আর আগের মতো অহংকারী দেখা যাইতেছে না। আগে থেকে অনেক চিকন হয়ে গেছে, মনে খাওয়া দাওয়া ঠিকমতো করে না। আমার কি, আমি চলে আসলাম আমার গাড়িতে এবং আমার পাশে আপনি মানে সোনিয়া বসলো। এরপর বাসায় গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিতেছিলাম। তখন সোনিয়া এসে বলল, ভাইয়া একটা কথা বলবো, রাখবেন? বলো, রাখার মতো হলে রাখবো। ভাইয়া আসলে আমি না আগে কখনো বাংলাদেশে আসি নাই, যদি আপনি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতেন। আচ্ছা তুমি রেডি হও, আমি রেডি হয়ে আসতেছি। এই বলে আমিও রেডি হতে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা আমার অনেক পছন্দের। ওখানে গিয়ে দেখি অনেকটা পরিবর্তন করে ফেলেছে জায়গাটাকে। আমি সোনিয়াকে উদ্দেশ্য করে বললাম, দেখ তো জায়গাটা কেমন। খুব ভালো। চল ওই দিকটা যাই, তোকে ফুচকা খাওয়াবো। সত্যি? আর এখানে ফুচকা খুব মজা হয়। এরপর আমি আর সোনিয়া একটা দোকানে বসে ফুচকার অর্ডার দিলাম। দোকানটা আমার পরিচিত, তাই দোকানদার বলল, কি মামা, আজ যে এতদিন পর আসলেন? মামা হয়েছে কি, আমি না লন্ডনে চলে গেছি তো তাই, আর এখানে একটা কাজে এসেছি। ও আচ্ছা। এরপর ফুচকা এনে দিল। আমি ঝালটা একটু বেশি খাই বলে আমারটা ঝাল একটু বেশি দিয়েছে, কিন্তু এটা ভুল করে আমারটা সোনিয়াকে দিয়ে ফেলেছে আর সোনিয়ারটা আমাকে। আর আমার ঝাল কম হতে আমি দোকানিকে বললাম, কি মামা আমারটা ঝাল কম দিলা? কই মামা, বেশি করেই তো দিয়েছি। আমি আর দোকানি কথা বলতেছি, এমন সময় একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আর চিৎকারটা কেউ দেয় নাই, সোনিয়া দিয়েছে। উফ, ঝাল ঝাল, পানি পানি। আমি তো সোনিয়ার অবস্থা দেখে হাসি আটকাতে পারলাম না। নে পানি খা। সোনিয়া এক নিঃশ্বাসে সব পানি খেয়ে ফেললো। তবুও যেন তার ঝাল শেষ হইতেছে না। আমি তার কাহিনীগুলো দেখতেছি আর হাসতেছি। কিছুক্ষণ পর দেখলাম সোনিয়া কিছুটা শান্ত হলো, মনে হয় তার ঝালের প্রভাবটা কমেছে। খাওয়ার পর্ব শেষ করে আমি ও সোনিয়া ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শপিং মলে চলে গেলাম। ওখানে কিছু কাজ ছিল আর সোনিয়া কিছু জিনিসপত্র কিনলো, আমিও তার সাথে ছিলাম। হঠাৎ দেখতে পেলাম লিজা এখানে আছে আর আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসলো এবং আমাকে বলতে লাগলো, আমার কথাটা তো একটু শুনবে? কি বলবেন ম্যাডাম, বলেন। তুমি আমাকে এতটা অবহেলা করতেছো কেন? তাই আর কিছু বলবেন? তখন সোনিয়া আসলো
আলিজাকে দেখে আমাকে জিজ্ঞাসা করলো, উনি কে? ইনি সে যার কথা তোমাকে বলছিলাম। তার মানে ইনি লিসা? হ্যাঁ, সোনিয়া লিজাকে বলল। আপনি এখানে কেন এসেছেন? এটা কি তোমার বাপের জায়গা যে এইখানে শুধু তোমারই আসতে পারবা? তাই মনে করতে পারেন। তখন লিজা কিছু একটা বলতে গিয়েও বলল না, কিন্তু আমি লিজাকে বললাম, আর কিছু বলবেন? যদি কিছু না বলেন তবে এখান থেকে সরেন। আর সোনিয়া, তোমার কি শপিং শেষ হয়েছে? না হলে চলো তো, এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। কথাটা লিজাকে একটু শুনিয়ে বললাম, যাতে সে কিছুটা রেগে যায়। আসলে অনেক দিন হলো তার রাগান্বিত চেহারাটা দেখে নাই, রাগলে তাকে পুরো লাল টমেটোর মতো লাগে। আমার কথা শুনে লিজা সত্যি অনেক রাগ করেছে। সোনিয়া বলল, এই মেয়ে, তুমি কে শুনি? আর শুভ, তুমি ওকে তুমি করে বলতেছো কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ঠিক বলেছি না? সোনিয়াকে চোখ মেরে হ্যাঁ বলতে বললাম। আমার কথা শুনে লিজা যেন আকাশ থেকে পড়ল এবং অযোধ্যারায় কান্না শুরু করলো। আমি যেহেতু লিজা কান্না সহ্য করতে পারি না, তাই ওখান থেকে বাসা চলে আসলাম। এসে সোজা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক তখনই একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? আমি রিয়া। কেমন আছো রাজ ওরফে শুভ? ভালো, তুই? তো নতুন বিয়া কবে করলি? একবার তো বললি না তো, এতটা পর বানাই দিলি আমারে। আমি ওই বিয়ে করলাম কবে? তো শপিং মলে তোর সাথে কে ছিল? আচ্ছা, তুই এখন কই আসস? একটা কাজে কালকে বাংলাদেশে আসছি, 2 দিন থেকে আবার চলে যাব। ও আচ্ছা, তো কালকে কি আমরা দেখা করতে পারি? কখন করবি বল? কাল সকালবেলা। আচ্ছা। তো গুড নাইট। কথা বলার পর আমি ঘুমিয়ে গেলাম। সকাল অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর সোনিয়া মিলে রিয়ার সাথে দেখা করতে চলে গেলাম। আমাকে আর সোনিয়াকে দেখে রিয়া বলে উঠল, কিরে, বউ নিয়ে দেখি খুব সুখে আছোস? বউটা আবার কে? আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে যদি নাই করস তাহলে এই মেয়েটাকে? এ হলো মিস সোনিয়া, আমার পিয়ে। আমরা ভাই বোনের মতো। ও, কালকে যে লিজাকে অন্য কথা বলছিলি? আমি তো বলেছি আমি ওকে ভালোবাসি। তুই বল, বোনকে কি ভালোবাসা যায় না? এবার বুঝলাম। এরপর রিয়া সোনিয়াকে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নাই। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি? আমিও ভালো। এরপর রিয়া একটা ডায়েরি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা লিজার ডায়েরি। তো আমি কি করতে পারি? তুই এটা পড়লেই বুঝতে পারবি। আচ্ছা। এরপর আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম এবং অনেক মজা করলাম। সন্ধ্যা বাসায় আসলাম। কালকের ফ্লাইটে আবার লন্ডনে চলে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। হঠাৎ ডায়েরির কথাটা মনে পড়লো, তাই লিজের ডায়েরিটা পড়তে শুরু করলাম। আপনারা তো ডায়েরিতে কি লেখা আছে আগে শুনেছেন, তাই আর বললাম না। ডায়েরিটা পড়ে আমি মাথায় হাত দিলাম। আমি মনে হয় আকাশ থেকে পড়লাম এবং আমি আমাকে বলতে লাগলাম, লিজ আমাকে আগে থেকে ভালোবাসে, আমি শুধু শুধু ওকে কষ্ট দিয়েছি। তখনই আম্মু আমার রুমে আসলো এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, কি বকর বকর করছো? না কিছু না, তুমি কেন এসেছো? শুভকাল তো তোর জন্মদিন, কালকে থেকে যা। হ্যাঁ আম্মু, কালকে আমি যাচ্ছি না। মানে কালকে আমি তোমার জন্য বউ আনবো। বউ মানে? তুই কি আবার নতুন কারো কথা বলতে চাস নাকি? না, ধরো এটা পড়ো। কি এইটা? এটা হচ্ছে লিজা ডায়েরি। সে আমাকে অনেক আগে থেকে ভালোবাসে, আর আমি কালকে তোমাদের সাথে লিজাকে দেখা করাবো, আর আব্বুকে বলবে আমার বিয়ের ব্যবস্থা করতে। তুই যা বলতে চাস তা কি সত্যি? সত্যি, 3 সত্যি। তাহলে তো আমি অনেক খুশি। তুই বিয়ের ব্যবস্থাটা করতে বলতাছি। হ্যাঁ। আম্মুর রুমে চলে গেল। আমি ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ ফেসবুকিং করে বের হয়ে গেলাম। কিছুক্ষণ মোবাইল টেপার পর যখন ফেসবুক থেকে বের হতে যাব, তখন আমার আইডিতে একটা মেসেজ আসলো। দেখি আইডিতে আমার পরিচিত, আমাদের প্রায় টুকটাক কথা হতো। সে আমাকে বেশ কয়েকবার প্রপোজও করেছে, বাট বারবার তাকে বুঝিয়েছি আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করব। দেখি তো সে আজ আবার কি মেসেজ করেছে। প্লিজ আপনার ফোন নাম্বারটা দিন, খুব দরকার আছে। আমি রিপ্লাই দিলাম, কি দরকার? অনেক দরকার আছে। আগে দরকার পড়লে বলেন, পরে দিতেছি। ফোনে বলা যাবে না। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল করতেছি। 013 এই নাম্বারটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ নাম্বারটা কারো না, নাম্বারটা হচ্ছে লিজার। আর লিজা আমাকে এতদিন ধরে আই লাভ ইউ বলে আসছে, আর আমি কখনো বুঝতে পারলাম না। হায় রে আমার কপাল। যাই হোক, এখন দেখি কি দরকারে কল দিতে বলতেছে। আমি কল দিলাম।
আমার অন্য নাম্বার থেকে রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? ভালোবাসার মানুষটা যে আজ আমাকে খুব কষ্ট দিয়েছে। মানেটা আপনার না জানলেও চলবে। তো কল দিছেন কেন? ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? সেটা না হয় অজানাই থাক। আমি কালকে সকালে সূর্যর দেখতে পারবো না। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতেছি না। আমার হাতে একটা ছুরি আছে, যেটা দিয়ে আমার হাতটা এখন কেটে ফেলবো। আর কাল সকালে সূর্য ওঠার আগেই আমি শেষ। আর হ্যাঁ, আপনি আপনার বউকে নিয়ে ভালো থাকিয়েন। এই বলে কলটা কেটে দিল, আর আমাকে কিছু বলতে দিল না। আর এদিকে আমি কিছু ভেবে পাচ্ছি না, যদি লিজার কিছু হয়ে যায় তবে আমি কাকে নিয়ে বাঁচবো। এসব ভাবতেছি আর কান্না করতেছি। আমার মন খালি বলতেছে লিজা বুঝি কিছু হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:32। আমি আর কিছু না ভেবে লিজাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর কান্না করতেছি। নিজেকে আজ অনেক অপরাধী মনে হচ্ছে। আর এদিকে রাস্তাও যেন শেষ হইতেছে না। পুরো 30 মিনিট পর লিজাদের বাসায় এসে পৌঁছালাম। তখন ঘড়িতে 12:03। আমি কলিং বেল বাজাতে লাগলাম। তখন রিয়া এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে তুই এত রাতে এখানে কি করস? লিজা কই? লিজা তো তার রুমে। আমি এক দূরে তার রুমে এসে দেখি লাইট নিভানো। সে খাটে এক কোণে বসে আছে। আমি লিজাকে কিছু বলতে যাব, তখন ঘরে লাইটটা জ্বলে উঠল। আর লিজা আর রিয়া একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো তাদের কথা শুনে পুরো অবাক। তখন লিজা আমার কাছে এসে বলতে লাগলো, শুভ জন্মদিন। তোর মাথায় কি কোনো কমন সেন্স নাই? তুমি জানো কতটা টেনশনে ছিলাম? ওভাবে না বললে কি তুমি এখন আসতে? না, কখনোই আসতে না। নাও, এবার কেক কাটো। এবার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আমি কাটবো না। কেন কাটবে না? তোমার উপর থেকে রাগ এখনো কমেনি তাই। তো আমি কি কাজ করলে জনাবের রাগটা কমবে? জানি না। বুঝছি তো। তোমার কেক কাটার কোনো ইচ্ছা নেই, তাই তো? এই বলে আমি চলে আসতে যাব, তখন লিজা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, যাও যাও, চলে যাও। আর কাল সকালে এসে আমার লাশটা দেখে যেও। এই কথা শোনার পর আমি আর আমাকে সামলাতে পারলাম না। আমি কে ঠাস করে দূরে ঠাপ্পা দিলাম লিজার গালে আর বলতে লাগলাম, তোর মরার এত শখ কেন? মরতে চাস তাই না? তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো? লিজার গালে থাপ্পড়টা একটু জোরেই লেগেছে, কান ঠোঁটটা কেটে রক্ত পড়তেছে। তখন সে কান্নামাখা গলায় বলল, তুমি যদি চলে যাও তবে বেঁচে থেকে কি লাভ? খুব ভালোবাসি যে তোমায়। প্লিজ আমাকে মাফ করে দাও। একটা সত্যি মাফ করতে পারি। কি সত্যে? আমি তোমার সব সত্যে রাজি আছি। তোমার ওই গোলাপি ঠোঁটের মিষ্টি যদি আমাকে খাওয়াও তবে মাফ করতে পারি। যা দুষ্টু। তখন রিয়া কাশি দিয়ে বলতে লাগলো, এখানে কিন্তু আরেকজন লোক আছে। আমি তো রিয়ার কথা শুনে লজ্জা পুরো লাল হয়ে গেলাম। তখন রিয়া আবার বলতে লাগলো, থাক বাবা, আর লজ্জা পেতে হবে না। এরপর লিজা গিয়ে আঙ্কেলকে ডেকে আনলো। এরপর সবাই মিলে কেক কাটলাম। খাওয়া শেষে আমি চলে আসতে যাব, তখন লিজা বলে উঠল, তুমি গিয়ে তোমার ওই রুমটাই ঘুমাও, কালকে না হয় বাসায় যাবে। বাবা, লিজা ঠিক কথা বলেছে। এই সময় বাসায় যাওয়াটা ঠিক হবে না। তুমি বরং আজ রাতে এখানে থেকে যাও। আমি আর কোনো কথা না বলে এখানে থেকে গেলাম। এরপর রুমে গিয়ে দিলাম এক ঘুম। রাতে কেন জানি মনে হলো কে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকে দেখি লিজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি লিজাকে বলে উঠলাম, লিজা তুমি এইখানে এত রাতে কি করছো? কেউ দেখে ফেললে তো সমস্যা হবে। আমার স্বামীর কাছে আমি আসছি, তাতে কার কি? তুমি ঘুমাও তো, আমি আজ সারা রাত তোমাকে দেখব। তা হয় দেখবি, কিন্তু এখন ঘুমাও, বিয়ের পর সারা রাত দেখতে পারবে। এইটা বলে লিজাকে এক টান দিয়ে আমার বুকের উপর শুয়ে দিলাম। সেও কিছু বলো না। সে হয়তো চেয়েছে আমি আমারটা করি। সকাল 10টায় আমার ঘুম ভাঙলো। আমি দেখি লিজা আমার বুকের উপর শুয়ে আছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পুরো একটা কিউট বাচ্চা মতো দেখাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখলাম এবং তার কপালে আমার ভালোবাসা পরশ রেখে দিলাম। তখন মহারানী ঘুম থেকে উঠে গেল এবং আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, বিয়ের আগে এসব কি? দুষ্টু কোথাকার। যা হবে সব বিয়ের পর হবে। এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। তোমার এই শরীরটা যদি আমার উপর থেকে না সরাও তাহলে আমি উঠবো কি করে? তুমি বলো। ওহো, সরি 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 সরি, আমি এখনই সরছি। এত সরি আমি কই রাখবো? তোমার যেইখানে খুশি সেইখানে রাখো, এখন ওঠো। তখন রিয়া রুমে এসে পড়লো। আমাদের একসাথে দেখে কিছুটা কষ্ট পেয়েছে, তা আমি ঠিকই বুঝতে পারছি।
রিয়া কষ্ট করে মুখে হাসি এনে বলল, খিরে, তোরা বিয়ের আগে এসব শুরু করছস? কেন, আমরা আবার কি করলাম? তোমরা তো কিছু করার নাই, তোমরা তো ধোয়াতে ওষি পাতা। চলো তাদের নিচে চলো, আঙ্কেল তোমাদের অপেক্ষা করছে। তুই যা, আমরা আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, তখন আঙ্কেল আমাকে দেখে বলে উঠলেন, কি ব্যাপার, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? কখন থেকে তোমার জন্য বসে আছি। এসো, এখানে এসে বসো। জি আঙ্কেল। আর আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বাবা, বলো। আসলে আঙ্কেল, আমি চাইতেছি যে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যেত, তাহলে খুব ভালো হতো। এত তাড়াতাড়ি বিয়ে? আসলে আঙ্কেল হয়েছে কি, লন্ডনে আমার কিছু কাজ আছে, তো তাই আমি চাইতেছি বিয়েটা সেরে একেবারে লন্ডনে চলে যেতে। ও আচ্ছা, তো কবে যাবে? খুব তাড়াতাড়ি 15 দিনের ভিতরে চলে যাব। ও আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের বাসায় যাবনি? ওকে আঙ্কেল। এরপর খাওয়া দাওয়া সেরে একবারে বাসায় চলে গেলাম। বাসায় আসার পর সবাই আমাকে হাজার প্রশ্ন করা শুরু করে দিল। কিরে বাবা, কাল রাতে এত তাড়াহুড়া করে কই গেছিলি? আর এতক্ষণ কই ছিলি তুই? তোর জন্য কি আমাদের চিন্তা হয় না? মা বলছে। এরপর যা যা ঘটেছে সব কথা মাকে বললাম। এটা বললাম যে আজকে লিজারা আমাদের বাসায় আসবে এবং আমাদের বিয়ের কথা বলবে। মা তো সবসময় মহা খুশি, এবং মা আমাকে বলল, তাহলে আমি আমার বৌমা পাচ্ছি? জি মা, পাচ্ছ। বিকেলের দিকে লিজারা আমাদের বাসায় আসলো। এরপর বিয়ের কথাবার্তা হলো। 7 দিনের মধ্যে আমাদের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আজ আমাদের বিয়ে, কিন্তু আজ সারাদিন রিয়াকে একবারও দেখতে পেলাম না। রিয়াকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। তখন আমার মোবাইলে একটা মেসেজ আসলো। প্রথমে ভেবেছি মেসেজটা কোনো কোম্পানি থেকে এসেছে, কিন্তু আমার ধারণাটা পুরোপুরি ভুল ছিল। মেসেজটা রিয়া পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে মেসেজটা পড়লাম, এবং মেসেজটা পড়ার পর আমি পুরো অবাক হয়ে গেলাম। রিয়া কি লিখলো এইসব? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন লিজা এসে আমার হাত থেকে মেসেজটা নিয়ে নিল এবং পড়তে শুরু করলো। রাজ, জানোস আজ আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হতে যাচ্ছে, যেটা আমি দেখতে পারবো না। তাই চলে যাচ্ছি, খুব দূরে চলে যাচ্ছি। ভালো থাকিস, আর একটি কথা মনে রাখবে, আমি তোকে ভালোবেসেছি, আর আমি তোকে নীরবেই ভালোবেসে যাব। এটি তোর নীরব ভালোবাসা। এইটা পড়ার পর আমার এবং লিজার মনে হাজার প্রশ্নের বাসা বাঁধতে লাগলো। আমি কিছু ভেবে পাচ্ছি না রিয়া এখন কই যেতে পারে, আর এদিকে লিজাও কান্না করতেছে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি সাথে সাথে মেহেদি মানে আমার বন্ধুকে কল করি। কল রিং হচ্ছে। কলটা তাড়াতাড়ি ধর দোস্ত। কি রে জামাই বাবাজি, এখন কল দিলে কেন? আজ না তোর বিয়ে? দোস্ত, একটা বিপদ হয়ে গেছে। কি ব্যাপার, আমাকে বলো। তোকে সব পরে খুলে বলবো, এখন তুই একটা সাহায্য কর। কি করতে পারি? তোর মোবাইলে একটা নাম্বার SMS করে পাঠিয়েছি, তুই এই নাম্বারটা ট্রেস করে বলতো কোথায় আছে। ওকে দে। তখন আমি রিয়া নাম্বারটা মেহেদিকে SMS করে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর মেহেদি আবারও কল দিল এবং বলল, দোস্ত, এই নাম্বারটা লোকেশন এয়ারপোর্টে দেখাচ্ছে। তুই শিওর তো? 100%। ধন্যবাদ দোস্ত, পরে কথা হবে। এই বলে আমি কলটা কেটে দিলাম, এবং আমি আর লিজা মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমাদের মনে নানান প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। রিয়া কি সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে থাকে তাহলে আগে কেন বলেনি? তার সাথে তো আমি অনেকদিন ছিলাম। এসব চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে এয়ারপোর্টে চলে আসলাম। এসে সব জায়গায় রিয়াকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ লিজা বলে উঠল, দেখো তো শুভ, ওই মেয়েটাকে রিয়ার মতো দেখা যাচ্ছে না? আমি লিজার হাতের ইশারার দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকালাম। হ্যাঁ লিজা, ওই তো রিয়া। আমি রিয়ার কাছে গেলাম এবং নিশ্চিপ হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি রিয়া কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে এবং বিড়বিড় করে বলছে, আমি কান্না করতেছি কেন? আমার তো সুখের দিন, আমার জন্যই তো শুভ আর লিজার বিয়েটা হচ্ছে। তখন আমি বলে উঠলাম, তা তো ঠিক আছে, কিন্তু তুই চলে গেলে আমি কেমনে থাকবো? আমার বিয়েতে যেতে হবে। আমার বেস্ট না থাকলে আমি কি বিয়ে করে মজা পাবো? রিয়া তো আমাকে দেখে পুরো অবাক, কারণ সে হয়তো আমাকে এখানে আশাও করেনি। তখন লিজা রিয়ার সামনে এসে বলতে লাগলো, তুমি কই যাইতেছ? আমি শুনি। তোরা এখন এখানে কি করস? তোদের তো এখন বিয়ে বাড়িতে থাকার কথা। তোর জন্য আর বিয়ে হলো আমাদের, মনে হয় আজকে আর হবে না। লিজা, তুমি এখন চুপ থাকো। আর রিয়া, তোর সাথে আমার জরুরি কথা আছে। তুই কি বলবি তা তো আমি জানি। তো আমার সব প্রশ্নের উত্তর দে। এখন? এখনই বলবি। আচ্ছা বল, কি বলবো তোকে? তুই কবে থেকে আমাকে ভালোবাসিস? সত্যি বলতে কি, যখন তোকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজে, তখন থেকে ভালোবেসে ফেলেছি। কি?
তুই কি সত্যি বলতেছিস? জি, যা বলছি সত্যিই বলছি। তোকে আমি সেদিন বলতেই চেয়েছিলাম, কিন্তু তুই অনেক বড়লোক ঘরের ছেলে, তাই তোকে কিছু বলিনি। ধীরে ধীরে তোর সাথে বন্ধুত্ব বাড়তে থাকে, আর তোকে হারানোর ভয়টা আমার আরও বাড়তে থাকে। আমি ভেবেছিলাম যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি, তুই যদি আমার থেকে দূরে চলে যাস, আমার বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তাই তোকে আর কিছু বলিনি। ও আচ্ছা, পরে কি হলো? আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর যেদিন রেজাল্ট দিয়েছিল, ওই দিন তোকে আমি সব কিছু খুলে বলতে চেয়েছিলাম, বাট তোর সাথে আমার দেখা হয়নি। আমি তো রেজাল্ট দেওয়ার আগের দিন বাংলাদেশে চলে এসেছিলাম। জি তাই, তার জন্যই তোকে কিছু বলতে পারিনি। আমি লন্ডনে তোকে অনেক খুঁজেছি, তোদের বাসায় গিয়েছিলাম, তখন তোর আপু বলে তুই নাকি বাংলাদেশে চলে গেছিস। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশ যাব। যেই ভাবা সেই কাজ, আমিও চলে আসলাম বাংলাদেশ। আর বাংলাদেশ এয়ারপোর্ট এসে যখন আমি তোকে দেখলাম, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না তোর সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে। আর এরপরের কাহিনী তো তুই তো জানিস। তো এবার বল তুই কি চাস? তখন রিয়া বলল, তোদের সুখ, তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তখন আমি বললাম, তাহলে এখন বাড়ি চল। আমি যাব না। তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাড়িতে চল। রিয়া কিছু বলতে যাবে, তার আগে আমি বললাম, রিয়া দেখ, তোকে আমি সব সময় আমার ভালো বন্ধু হিসেবে দেখে আসছি। আমি চাই তোর সাথে সারা জীবন বন্ধুত্ব থাকুক। এটা কি তুই চাস না? আমি তো এটাই চাই। তো তুই আমার একটা কথা রাখবি? কি বল? তো এখন তুই বাড়িতে চল, আঙ্কেল তোর জন্য অপেক্ষা করছে এবং চিন্তা করছে। আচ্ছা চল। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি আর রিয়া যতক্ষণ কথা বলছি, লিজা আমাদের মাঝে কোনো কথা বলেনি। থাক, আমার তো কোনো কিছু যায় আসে না। এরপর আমি, লিজা আর রিয়া বাড়িতে চলে গেলাম। সবাই আমাদের দেখে খুব খুশি, বিশেষ করে রিয়াকে দেখে। এরপর আমার আর লিজার বিয়ে কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো। অতঃপর আমার আর লিজা ভালোবাসা সফল হলো একজনের ভালোবাসার ত্যাগের বিনিময়ে। লিজা বাসঘর আমার জন্য অপেক্ষা করছে। আমিও গেলাম ভিতরে। আমার মনে কিছু প্রশ্ন জেগে আছে, তা জিজ্ঞাসা করার জন্য আমি ভিতরে যেতেই লিজা আমাকে সালাম দিয়ে বলে উঠল, এতক্ষণ লাগে কেন ঘরে আসতে? কেন, আমাকে কি খুব মিস করতেছিলে? শখ কত, আমি কেন তোমাকে মিস করব? আচ্ছা, তাহলে আমি চলে যাই। না না, এখানে থাকো। আচ্ছা লিজা, আমার কিছু প্রশ্নের উত্তর দিবে? বলো, কি বলবে? আচ্ছা, তুমি আমাকে আগে কেন বলনি আমাকে তুমি এতটা ভালোবাসো? আমি চেয়েছিলাম তুমি আমাকে বলবে, কিন্তু তুমি কখনোই আমাকে বলনি। আমি জানতাম না তো। আর তুমি আমার সাথে যে ব্যবহার করতে, আমি তো ভাবতাম তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই তোমাকে কিছু বলিনি। হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নেই আমরা। এরপর আমি আর লিজা নামাজ পড়ে নিলাম। অতঃপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসা অতল গভীরে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।